আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। You never were alone. Juju আসছে। You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Voot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জুবায়ের মাহমুদ জিয়ন। আপনি সবসময় ভালোই থাকেন আমি জানি, কিন্তু আমি মোটেও ভালো নেই। 122 নম্বর এপিসোডে প্রচারিত ভূত FM শুনে বিড়ম্বনার লাস্টে আমি বলেছিলাম 6 বছর ধরে চলমান একটা স্টোরি আমি শেয়ার করব। আমার ধারণা এখানে ভূত FM না, ভূত.com হবে। সেই স্টোরি নিয়ে আবারও হাজির হলাম। চলুন শুরু করি ঘটনায় যাবার আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে দেই, সবার মনোযোগ আকর্ষণ করছি। আমার নানু বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামে। বর্তমানে সবাই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রূপপুরকে ভালোভাবেই চেনে। আমার আম্মুরা 6 বোন এবং 2 ভাই। নানু ভাই রেলওয়েতে জব করতেন, আর নানি ছিলেন অনেক ধার্মিক মানুষ। তিনি অনেক কঠোরভাবেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। মেয়েদের মধ্যে আম্মু 3 নাম্বার। একবার নানু বাড়িতে কাজের জন্য এলাকার এক রাজমিস্ত্রিকে ডাকা হয়। ছোটবেলা থেকেই আম্মুদের সবার পরিচিত ছিলেন তিনি। সবাই তাকে মান্নান ভাই বলে ডাকতেন। আমার মেজ খালা ছিলেন খালাদের ভেতরে সবচাইতে ভদ্র, এবং তিনি পড়ালেখাতেও ছিলেন তুখোর। এই মানুষটাই একদিন সেই রাজমিস্ত্রি মান্নানের সাথে বাড়ি থেকে পালিয়ে গেলেন। কেউ আসলে কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারেননি তখন। নানু ভাই আমার মেজ খালাকে রীতিমতো ত্যায্যই করে দিয়েছিলেন। খালামণির প্রথম বাচ্চা হওয়ার পরে নানু তাকে মাফ করে দিয়েছিলেন। খালামণির একটা মেয়ে হয়, নাম রাখা হয় মিশু, এবং কিছুদিন পরে মান্নান খালুর একটা চাকরিও হয়ে যায় রেলওয়েতে। আমি মিশু আপুর থেকে 2.5 বছরের ছোট। আমি নানুর প্রথম নাতি, তাই আমার আদর একটু বেশি। কিন্তু খালাতো ভাই বোনদের ভেতরে আমি 3 নাম্বার। আমার বয়স যখন 7, তখন মেজো খালা আবার প্রেগনেন্ট হন, কিন্তু কন্ডিশন এতই খারাপ ছিল যে 7 মাসেই বাচ্চা সিজার করে বের করে নিয়ে আসতে হয়। সিজারের সময় তিনি মান্নান খালুকে চয়েস দেন যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। খালু বললেন সন্তান গেলে যাক, বাচ্চার মা যেন ঠিক থাকে। কথা শুনে নানি অনেক ক্ষেপে গিয়েছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ চাইলে দুজনই বাঁচবে। এভাবে আমি আমার প্রথম নাতিকে মারতে দেব না। আল্লাহর রহমতে দুজনই বেঁচে যান। নার্স একটা তেলাওয়াত করে বাচ্চাকে এনে আমার আম্মুর কোলে দেন। সবাই খুশি ছিল। বাচ্চা অপুষ্টিতে জন্মানোর কারণে অনেক রোগা ছিল। যাই হোক, এভাবে যুদ্ধ করে প্রাণে বেঁচে যাওয়া ছেলেটার নাম দেয়া হলো হাসিব। হাসিবের সাথে আমার সম্পর্ক নিজের ভাইয়ের মতোই। এবার আসি আসল ঘটনায়। সাল 2016। আমি রাজশাহীতে বসে রিঅ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ আম্মু ফোন দিয়ে কান্না শুরু করে দিল। আমি বললাম, আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আম্মু বলল, তোর মেজো খালা অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় বাঁচবে না রে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে হয়েছে আম্মু? আম্মু বলল,
তোর খালা তার ভাসুরের ছেলের জন্য মেয়ে দেখতে ঈশ্বরদী গিয়েছিল। ফেরার পথে কিভাবে বাইক রাস্তায় স্লিপ করে পড়ে গেছে আল্লাহই জানে। আমি জিজ্ঞাসা করলাম তারপর? আম্মু বলল, আখ বোঝাই ট্রাক্টর তোর খালার 2 পায়ের ওপর দিয়ে চলে গেছে, পায়ের কিচ্ছু আর নেই। এই বলে আম্মু ফোন রেখে দিল। পরে মামাকে ফোন দিয়ে শুনলাম খালামণিকে ঢাকা পঙ্গু হসপিটালে নেওয়া হয়েছে। সেদিনের মতো আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম ভাঙে এক কাজিনের ফোন কলে। জিয়ন, খবর কিছু জানো? অ্যাম্বুলেন্স তো টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে, কেউ হয়তো বেঁচে নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার জানা মতে অ্যাম্বুলেন্সে বড় মামা, মেজো খালু, জামাল খালু এবং খালুর ছোট ভাইয়ের ওয়াইফ ছিল। আমি কোনোভাবেই কারো খোঁজ পাচ্ছিলাম না। আম্মু আমাকে ফোন দিয়ে বলল, বের হোস না, মহামারী শুরু হয়েছে ফ্যামিলিতে। সারাটা দিন অনেক টেনশনে কাটে আমার। কোনো খবর না পেয়ে আমি টাঙ্গাইলে এক বান্ধবী মিমকে ফোন দিয়ে সব ঘটনা বলি। ওখানে একই দিনে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিম টাঙ্গাইল সদর হসপিটালে গিয়ে খুঁজে বের করে আমাকে সব জানায়। মিমের ফোন থেকে আমি খালামণির সাথে কথাও বলেছিলাম। গাড়ির ড্রাইভার, হেল্পার স্পটেই মারা যায়। আল্লাহর রহমতে বাড়ির মানুষদের ইনজুরি হলেও তারা প্রাণে বেঁচে যায়। যাই হোক, প্রায় 30টা অপারেশন করার পরে খালামণি তার পা ফিরে পান। সবাইকে বলে রাখি, এই অ্যাক্সিডেন্টের বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপরে রহস্য উদ্ঘাটন হবে। অ্যাক্সিডেন্টের ঠিক 6 মাসের মাথায় ঘটনা শুরু হয়। তখন আমি ঢাকা সেটেল হওয়ার প্রিপারেশন নিচ্ছি। আম্মু ফোন দিয়ে বলে, বাবু জানিস হাসিবের সাথে কি হচ্ছে? ওর দরজার সামনে কে যেন 4টা ডিমের ভেতরে 8টা গোলাপ ফুল পুঁতে দিয়ে গেছে। আবার বাড়িতে আরবি লেখা উঠে যাচ্ছে। হাসিবের খাবারের প্লেট, মগ কোনো কিছুতেই বাদ থাকছে না। এমনকি ও রুটি খেতে গেলেও ওর রুটিতে আরবি লেখা উঠে যাচ্ছে। এগুলো শোনার পরে আমি আম্মুকে বললাম, আম্মু কাউকে বলো এগুলো ছবি তুলে রাখতে, আর আমি ঢাকা যাবার কয়েকদিন পরে যাব হাসিবের সাথে দেখা করতে। আম্মু বলল, তোর আসতে হবে না, এই বলে ফোন রেখে দিল। আমি ঢাকা আসার পর তার কয়েকদিনের মাথায় নানু বাড়ি চলে গেলাম। নানু বাড়ি থেকে মেজো খালার বাড়ি মাত্র 2 থেকে 3 মিনিটের পথ। আমি ব্যাগ রেখেই দৌড় দিলাম খালামণির বাসায়। গিয়ে দেখি দেয়ালে দেয়ালে আরবি লেখা, সাথে ভাঙা ভাঙা হাতে বাংলাও লেখা। এরপরে আমি খালুর থেকে যা শুনলাম, বলছেন মান্নান খালু, হাসিবকে ওরা পড়তে দিচ্ছে না, খেতে দিচ্ছে না। হাতে বই ধরলে হাসিব চিৎকার করে অজ্ঞান হয়ে যাচ্ছে। বাড়ির বাইরে যেতে দেয় না। এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম, তার জিনিসে কোনো কাজই হলো না। পরে এক মৌলানাকে ডেকে এনে বাড়ি বন্ধ করে নিলাম, আর হাসিব যেন চোখে ওদের না দেখে সেই ব্যবস্থা নিলাম। আমি খালুকে জিজ্ঞেস করলাম, খালু ওরা কারা? জিন। কতজন ওরা? জানি না। এই বলে বাজারে চলে গেল। আমি রুমে ঢুকে দেখি মিশু আপু হাসিফকে নিয়ে শুয়ে আছে, আর রুমের ভেতরে 7 জন মানুষ বসা, যারা সবাই বাড়িরই মানুষ। বাড়িতে ঢোকার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম যে রুমগুলোর ভেতরের পরিবেশ অনেক ভারী, কেমন যেন শরীরে শক্তি পাচ্ছি না। তাই আমিও হাসিবের পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখলাম হাসিবের শরীর কেমন যেন শক্ত হয়ে গেল, আর ওকে কে যেন চুল ধরে টেনে তুলে দিচ্ছে। এটা দেখে আমি আর মিশু আপু হাসিবের শরীরে হাত দিতেই হাসিব ও মা গো বলে অজ্ঞান হয়ে যায়। খালুকে ফোন দিতেই খালু আরেক কবিরাজ নিয়ে আসলেন। হাসিবের জ্ঞান ফিরল। কবিরাজ চলে যাবার সাথে সাথেই শুরু হলো আরেক অত্যাচার। হাসিবের বই, খাতা এবং জামা কাপড়ে আগুন ধরা শুরু হয়ে গেল। আমি আর জহির মামা অনেক দৌড়াদৌড়ি করে সেই আগুন কোনোভাবে নেভানোর পরে খালামণিকে বললাম, বাড়িতে এমন কিছু রেখো না যাতে আগুন ধরানো যায়। এসব বলে আমি নানু বাড়ি চলে আসলাম। পরের দিন সকালের ঘটনা, ছোট মামা গেছে হাসিবের খোঁজ নিতে। যাওয়ার পরে মামা দরজার বাইরে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ দরজা খোলে না। একসময় মামা খেয়াল করেন যে মেইন গেটে তালা মারা, বাড়িতে কেউ নেই। তাহলে টিউবওয়েল থেকে পানি তুলছে কে? এত মানুষের কথাই বা শোনা যাচ্ছে কিভাবে? আমরা হাটে গেলে বা বাজারে গেলে যেমন অনেক মানুষের একটা শব্দ পাই, ঠিক সেই রকমের শব্দ। মামা দরজার বাইরে দাঁড়িয়ে খালামণিকে ফোন দেয়। খালামণি ফোনের ওপাশ থেকে বলেন, আমি তো হাসিফকে নিয়ে কুষ্টিয়া আসছি এক কবিরাজের কাছে, বাড়িতে কেউ নেই। মামা এসব শুনে তাড়াতাড়ি এখান থেকে চলে আসে। বিকালে আমি খালামণির সাথে দেখা করতে গেলে খালামণি যেটা আমাকে বলেন, কবিরাজ আমাদেরকে সব দেখিয়ে দিয়েছেন। এক গামলায় পানি নিয়ে তিনি দোয়া পড়ে ফুঁ দিলেন, আর সব দৃশ্যমান হয়ে গেল। হাসিফকে বান মারা হয়েছে,
আর ওকে পড়াশোনা করতে দেবে না বলেই এর সাথে হাসিবের বাইরেও বেরোতে পারবে না। কিন্তু ওই কবিরাজ এটার কোনো চিকিৎসা করতে পারবেন না, কারণ তিনি এত শক্তিশালী নন। এসব শোনার পরে মনটা অনেক খারাপ হয়ে যায় আমার। হাসিব অনেক ভালো স্টুডেন্ট, আর সামনেই জেএসসি এক্সাম দিবে, পড়তে না পারলে তো বিপদ। এরপরে রিজভি হুজুরকে ডাকা হয়। তিনি একজন বিহারি হুজুর। তিনি বাড়িতে ঢুকেই বলেন এ বাড়িতে অনেক জিন চালান করা আছে এবং তিনি এদের সাথে পেরে উঠবেন না, তবে তার উস্তাদ নাসিম হুজুর পারবেন। তার উস্তাদের বাড়ি দিনাজপুরে। তাকে খবর পাঠানো হলো। তিনি 3 দিনের মাথায় 4 জন সহকারী নিয়ে আসলেন খালামণির বাড়িতে। হুজুর কাজ করার আগে একজন তুলারাশির লোক চাইলেন, যিনি হবেন পরিবারের কেউ। এখানে একমাত্র মিশু আপু ছিল তুলারাশি। আপু সে সময় বরিশালের শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেন। সবার অমত উপেক্ষা করেই মান্নান খালু আপুকে নিয়ে হুজুরের সাথে আসেন। আসনে বসেন। আসনে আপুর সাথে আরও একজন হাফেজ ছিল। হুজুর আপুকে বলে দিলেন, ভয় পেও না, অনেক কিছু তুমি দেখবে, সেগুলো মনে রাখবে, আর বাইরের কাউকে কিছু বলবে না। হুজুরের দোয়া পড়া শুরু হলো। 5 থেকে 7 মিনিট পর আপু কেঁপে কেঁপে উঠতে দেখে নাসিম হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছো কিছু? আপু বলল, আমি দেখছি অসংখ্য মানুষের মতো, কিন্তু মানুষ না। হুজুর বললেন, দেখো তো এমন কেউ আছে কি না যে দেখতে বানরের মতো কিন্তু হাত পা মানুষের মতো? আপু বলল, জি হুজুর, এমন অনেকে আছে। হুজুর বললেন, গুনে দেখো। আপু গুনে বললেন, 1000-এর মতো হবে। এবার হুজুরের কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। আমাদের পরিবারে 20-25 জন সদস্য উপস্থিত ছিলেন সেখানে। হুজুর গম্ভীর গলায় বললেন, এখানে কয়েক লক্ষ জিনের বসবাস। আসলে কি সব চালান করা? আমি যা দেখছি তাতে তো কিছু জিন এখানে কয়েক শত বছর ধরে এই ভিটা বাড়িতেই বাস করছে। কথা শেষ করে তিনি কাজে মন দিলেন। বাকি বিষয়গুলো মিশু আপুর কাছ থেকে শোনা। বলছেন মিশু আপু, আমাকে যখন আসনে বসানো হলো তখন আমি দেখলাম কোনো এক কালো শাড়ি পরিহিত মহিলা আমার প্রত্যেক চাচার বাড়ির নিচে 10টা করে তাবিজ পুঁতে দিচ্ছে। এরপর দেখলাম অসংখ্য মানুষের মতো শরীরের জন্তু বাড়ির চারপাশে ভর্তি। আমি দেখলাম হুজুর কি যেন একটা সুতা বের করলেন, সেটা আস্তে আস্তে শেকলে রূপ নিল এবং কয়েক হাজার জন্তুকে তিনি এই শেকল দিয়ে বেঁধে বোতলে ভরতে শুরু করলেন। আপুর কথা থামিয়ে দিয়ে আমি বললাম, আপু, আমরা শুধু বোতলটাই দেখেছি, আর কিছু দেখিনি। যাই হোক, এসব কাজ শেষ করে হুজুর একে একে খালুর প্রত্যেক ভাইয়ের বাড়ি গেলেন এবং একে একে প্রত্যেক বাড়ি থেকে 10টা করে তাবিজ তুললেন। তারপর তিনি আসলেন মান্নান খালুর বাড়িতে। বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তিনি সেখান থেকে 101টা তাবিজ তুলে পুড়িয়ে দেন। এরপর তিনি বাড়ি বন্ধ করেন। আর কিছু পানি তেল পড়ে দিলেও বলেন এগুলো যেন হাসিব ও মিশু আপুকে খাওয়ানো হয়। সেদিন রাত্রি যাপন করে হুজুর ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে খালু তার সাইকেলে হাসিবকে নিয়ে রওনা দেন হাসিবের স্কুলের উদ্দেশ্যে। কিছুতে যেতেই হাসিব সাইকেল থেকে পড়ে যায় এবং মাগো বাঁচাও বলে চিৎকার শুরু করে। দেখতে দেখতেই হাসিবের সাদা শার্ট লাল রক্তে ভিজে যায়। হাসিব অজ্ঞান হয়ে যায় মাটিতে। খালু তড়িঘড়ি করে হাসিবের শার্টটা খুলে দেখে সারা শরীরে চাকু দিয়ে কাটা। খালু ভালোভাবে খেয়াল করে দেখলেন চাকু দিয়ে কেটে কি যেন আরবিতে লেখা হয়েছে। হাসিবের শরীর থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। খালু হাসিবকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এভাবে হাসিবকে দেখে মিশু আপু চিৎকার করে কান্না করতে করতে এসে হাসিবকে ধরে। হাসিবকে ধরার সাথে সাথেই মিশু আপু অজ্ঞান হয়ে যান। হাসিবকে খালু ঘাড়ে শুইয়ে আপুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই আপুকে ওঠানো যাচ্ছিল না। মনে হচ্ছিল আপুর ওজন 100 গুণ বেড়ে গেছে। 10 জন মানুষ ধরাধরি করেও অনেক কষ্টে আপুকে ঘরে নেওয়া হয়। অনেক সময় কেটে গেলেও মিশু আপু এবং হাসিব কারোরই জ্ঞান ফিরছিল না। খালু নাসিম হুজুরকে সবকিছু ফোন দিয়ে বললেন। নাসিম হুজুর বললেন, আমি ফিরে আসছি, আমাকে কিছুক্ষণ সময় দিন। কয়েক ঘন্টা পরে নাসিম হুজুর ফিরে আসলেন। এসেই প্রথমে তিনি 2 জনের জ্ঞান ফেরালেন। দেখতে দেখতে চোখের সামনেই হাসিবের গায়ের লেখাগুলো ভ্যানিশ হয়ে যায়। আমি প্রমাণস্বরূপ সবকিছুর ছবি ও ভিডিও কালেক্ট করে রেখেছি যেন ভূত FM বা ভূত.com-এ শেয়ার করতে পারি। যাই হোক, এরপর হুজুর খালুকে বললেন, শয়তানটা এবার আপন মেয়ের ওপরেও জিন চালান করে রেখেছে, ওকে আপনি বরিশাল পাঠিয়ে দিন, আর আমি মিশুকে প্রোটেকশন দেওয়ার জন্য 2 জন জিন দিয়ে দিচ্ছি। মিশু যেন ভয় না পায়।
পরের দিন আপুকে বরিশাল পাঠিয়ে দেয়া হয়। এদিকে হুজুর এবার যুদ্ধ ঘোষণা করে দিলেন জিনদের বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়েই বললেন, তোরা যাবি নয়তো মরবি। এই বলে তিনি কাজ শুরু করেন। আমরা শুধু তীব্র পোড়া গন্ধ পাচ্ছিলাম আর পোড়া শব্দ পাচ্ছিলাম। এভাবে চলছে ঘন্টার পর ঘন্টা। হুজুর তার কাজ করেই চলেছেন। এক সময় আমার নানু ভাই বলে উঠলেন, হুজুর, আপনার শরীর তো ভালো মনে হচ্ছে না, একটু রেস্ট নেন। হুজুর কোনো উত্তর দিলেন না। একটু পরে হুজুরের চোখ উল্টে তিনি মাটিতে পড়ে গেলেন। আমরা ধরাধরি করে তাকে বসিয়ে পানি খাওয়ালাম। তার নাক দিয়ে রক্ত আসতে শুরু করলো। আমরা একটু ভয় পেয়ে গেলাম। সবাই বলেন, হুজুর অনেক করেছেন, এখন একটু রেস্ট নিন। এই বলে তারা তাকে একটা ফাঁকা রুমে থাকতে দেন। কিছুক্ষণ পরে আর হুজুরকে পাওয়া যায় না। পরের দিন হুজুরের ফোন আসে, খালুর ফোনে। হুজুর বলেন তার জিনেরা তাকে বাঁচিয়ে নিয়ে গেছে এবং তিনি বলেন, আপনার ছেলের চিকিৎসার জন্য নেয়া অর্থ আমি রেখে এসেছি, আমি পারলাম না, মাফ করে দিয়েন। কয়েক মাস পরে নাসিম হুজুর অস্বাভাবিকভাবে মারা যান। এদিকে হাসিবের উপরে চলতে থাকে জিনদের অত্যাচার। খালামণি বাড়িতে সবসময় দেখতেন ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। এগুলো আর ভয় লাগতো না তার। ছেলে শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে। কোনো মার ভয় ডর থাকে না এ সময়। হাসিবের শরীরে যে টাইপের লেখা উঠত তা এরকম, কোরআন যদি বুকের ওপরে রাখা হয় তাহলে যেরকম একটা ছবি, এরকম টাইপের মাঝে মাঝে ছবি ভেসে উঠত। যদি কোনো হিন্দু তান্ত্রিকের চিকিৎসা করতে আসতো তাহলে ছবি অনেক সময় অন্যরকম হয়ে যেত। দেশের মধ্যে সাঁওতাল উপজাতির কালো জাদুর দক্ষতা অনেক, তাই আমরা সাঁওতালদেরকেও নিয়ে যাই বাড়িতে। তারা তখন হাসিবের বুকে একটা ক্রস দেখতে পায়। এভাবেই কোনো কাজ হচ্ছিল না। খালু বললেন, সবই তো চেষ্টা করলাম, এবার একজন খ্রিস্টিয়ান কবিরাজকে ডাকি। তিনিও আসলেন, তার কেরামতি দেখালেন। এবার হাসিবের সারা শরীরে অনেক লেখা উঠল। আমি যেহেতু তাবিজের বই পড়েছিলাম তাই আমি কিছু জিনিস বুঝলাম যে এগুলো নর্মাল লেখা না, এগুলো প্রাচীন মিশরীয় কুফরি কালামের নকশা। কবিরাজ হার মেনে নিলেন। এভাবে 6 মাস কেটে গেল। হাসিবের অবস্থার অবনতি শুরু হলো। একদিন খালু এক কবিরাজের সন্ধান পান। ভেড়ামারা তার বাড়ি। তাকে নিয়ে আসার পরে তিনি বলেন, আপনাদের বাড়ির পেছনের বাগানে কাফনের কাপড় পোতা আছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এটা যদি আমি তুলি তাহলে আপনার ছেলে হয়তো সুস্থ হবে, কিন্তু আমি মারা যাব। এই বলে কবিরাজ চলে গেলেন। এদিকে দেয়ালে জিনেরা লিখে দিয়ে গেল, কাকে আনবি নিয়ে আয়, আমরা দলে দলে আসব, কোনোভাবেই আমাদেরকে হারাতে পারবি না। 14 এপ্রিল 2017 খালু ঢাকার এক মওলানার সন্ধানে আসেন হাসিবকে নিয়ে। মওলানার বাড়িতে যাওয়ার পরে তিনি দেখেন সেখানে স্যুট বুট পরা একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন আর বই পড়ছেন। খালু সালাম দিলে তিনি সালামের উত্তর নিয়ে নিজের পরিচয় বলেন তিনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির টিচার। খালু জিজ্ঞাসা করেন, আপনি কবিরাজ? ভদ্রলোক উত্তর দেন, আল্লাহ কখন কাকে কি বানিয়ে দেয় কেউ কি বলতে পারে? এরপর তিনি খালুকে রীতিমতো তুই তুকারি করে বলেন, তুই যে বাড়ি করেছিলি তুই জানিস না তোর নানার কবর আছে ওখানে? কবর নষ্ট করে বাড়ি করেছিস কোন সাহসে? এখন 3 পুরুষ পার হয় নাই, তোর নানা অনেক ভালো মানুষ ছিল এবং তার অনেক বন্ধু জিন ছিল যারা তোর নানার কবর জিয়ারত করতে আসতো। তোর বাড়ি করা দেখে তারা অনেক ক্ষুব্ধ হয় এবং তোর বউকে মারার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটায়। তোর বউ বেঁচে গিয়েছিল বলে টাঙ্গাইলে আবারও অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য এবারও ভালো যে তোরা কেউ মরিসনি। খালুর চোখ কপালে উঠে যায় তার কথা শুনে। এরপর তিনি খালুকে বলেন, শোন মান্নান, তুই যে তাবিজ করে মেয়ে ভাগিয়ে বিয়ে করেছিস এটাও কিন্তু আমি জানি। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নয়তো তোর ছেলে মরবে। খালু তার কাছে আকুতি করে জিজ্ঞেস করেন, ভাই এখন আমি কি করব? ভদ্রলোক বলেন, বাড়ি ভাঙবি, ভেঙে কবর সাজিয়ে দিবি। কবর খালু তার কথা মতো ভেঙে ফেলার চিন্তা করেন, কিন্তু হাসিফকে যে কালো জাদু করা হয়েছে এটাও তো প্রমাণিত। সবাই কনফিউজড হয়ে যান। লজিক্যালি 2 দিক থেকেই ঠিক, কিন্তু দুদিকের কানেকশন কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। আমি এসব নিয়ে ঘাটাঘাটি আগে থেকেই করতাম। আমি অনেক চিন্তা করেও কোনো সুরাহা করতে পারলাম না। ইতোমধ্যে সেই ভেড়ামারা থেকে যে কবিরাজ এসেছিল, সে বাগানের নিচে কাফনের কাপড় আছে যেটা তুলতে পারলে হয়তো হাসিব সুস্থ হবে। সেই কবিরাজ বাড়িতে এসে খালুকে বললেন, আমি কাজ শিখে এসেছি, এবার আমি কাজ করব। তিনি কি যেন পরে ফু দেন মাটিতে আর
চোখের সামনেই কাফনের কাপড়ের একটা পুটলি উঠে আসে। পুটলি খোলার পরে ওর ভেতর থেকে একটা মাটির পুতুল, 25টা সূচ, কয়েকটা রঙের সুতো, হাজারখানেক তাবিজ এবং কিছু কাগজ। আমি সব কিছুর ফটো আর ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। কবিরাজ কাজ করে চলে গেলেন, তাও হাসিব সুস্থ হলো না। খালু এবার চিন্তা করলেন তিনি বাড়ি ভেঙে ফেলবেন এবং বাগানের জায়গায় নতুন করে বাড়ি করবেন। যা ভাবা সেই কাজ, বাড়ি ভাঙলেন খালু। তারপরও হাসিব অসুস্থ, কিভাবে কি করবেন তিনি বুঝতে পারছিলেন না। একদিন এক প্রবীণ হুজুর হাসিবকে দেখতে আসেন। তিনি খালামণিকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং বলেন এগুলো হাসিব যেন নিয়মিত করে। এভাবেই চলতে থাকে হাসিবের দিন। একদিন হাসিব অজ্ঞান হয়েছিল, খালামণি পাশে বসে কোরআন পড়ছিল। হঠাৎ কেউ একজন অনেক ভারী একটা গলায় খালামণিকে সালাম দেন। বাড়িতে কেউ নেই তখন। খালামণি সালামের উত্তর নিয়ে বললেন, কে? উত্তরে সেই ভারী গলাটি বলল, আমার নাম বলা যাবে না, কিন্তু আমি একজন জিন। আমি হাফেজ। তোর ছেলেকে দেখে আমার অনেক কষ্ট হয়। তোরা ভালো না হলেও তোর ছেলে অনেক ভালো। কথা দিচ্ছি আমি তোর ছেলেকে বাঁচাবো। আমি চিঠি লিখে তোকে যা করতে বলবো তুই তাই করবি। এই বলে চুপ হয়ে যায়। একটু পর হাসিবের জ্ঞান ফিরে আসে। সব আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আর চিঠিতে খালামণিকে বলে যায়, আমরা রইলাম, হাসিবের ক্ষতি করব না, কিন্তু হাসিবের মতের বিরুদ্ধে যেন কিছু করা না হয়। সাল 2018। আমি ঢাকায়। ফোনে সকল প্রমাণ নিয়ে আমি ভূত এফএমে ঘটনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। একদিন ভার্সিটি যাবার সময় আমার ফোনটা হারিয়ে যায়। খুব মন খারাপ ছিল। মিশু আপুকে ফোন দিয়ে বললাম, আপু তোর কাছে সব ছবি আর ভিডিও আছে, আমাকে একটু মেইল করবি? আপু বলল, ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে, মেমোরি কার্ডটা কাজ করছে না। আমাদের যার যার কাছে প্রমাণ ছিল সব প্রমাণ একদিনেই নষ্ট হয়ে যায়। গুগল ড্রাইভেও আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, সব কিছু ভ্যানিশ। সেবারের মতো আর মেইল করতে পারলাম না। আমি ভাবছিলাম হয়তো এখানেই শেষ, কিন্তু শেষ হলো না। আমি যখন ইমেইল লিখছিলাম তখন বাসায় কেউ ছিল না। বাইরে বৃষ্টি হচ্ছিল। বারান্দায় বসে আমি ইমেল লেখার সময় লক্ষ্য করলাম কিছু একটা আছে আমার পাশে। রুমের ভেতরে তাকাতেই একটু ভয় পেয়ে গেলাম। একটা ছায়ার মতন বাম পাশ থেকে ডান পাশে সরে গেল। বাসায় আমি ব্যতীত আর কেউ নেই তা আমার মনে হচ্ছিল। অজানা এক ভয় আমাকে পেয়ে বসে। সময়টা দুপুর 2:30। এরপর আমি 1 মাস পার হয়ে গেলেও ইমেল যতবার লেখা শুরু করি ঠিক ততবারই ওই ছায়া আমাকে আমার আশেপাশে থাকে। আমি ঘুরতে দেখি। কেমন যেন অনীহা চলে আসে লেখার ওপর। একবার ভেবেছি ভয়েস রেকর্ড করে পাঠাই, কিন্তু রাসেল ভাইয়ের কণ্ঠে স্টোরি শোনার একটা আলাদা তৃপ্তি। লেখার সময় আমি অনেক স্কিপ করেছিলাম ইচ্ছা করেই। ভেবেছিলাম স্টোরিকে 2টি ইমেইলে ভাগ করব, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছু একটা ইমেল লিখে পাঠাতে পারলে ভালো হতো। আবারও শুরু করছি। একবার এক কবিরাজ এলেন বাড়িতে। এসে বললেন আমি কাজ করতে পারবো, কিন্তু হাসিফকে নদী পার করে যত দূরে পারবেন নিয়ে চলে যাবেন। খালামণি আর খালু 7-5 না ভেবেই হাসিফকে নিয়ে নীলফামারী হাসিবের এক চাচার বাসায় গেলেন এবং হাসিবের সাথে খালামণিকে রেখে আসলেন। নীলফামারী 7 দিন থাকার পর কবিরাজ বললেন ওখান থেকে হাসিবকে অন্য কোথাও নিয়ে যেতে। হাসিবের খোঁজ নাকি জিনেরা পেয়ে গেছে। সে সময় আব্বুর পোস্টিং ছিল নওগাঁ জেলার বাদলগাছিতে। হাসিবকে নিয়ে খালামণি আর খালু এবার আসলেন বাদলগাছি। সে সময় আমি ঢাকায় ছিলাম। রমজান মাসের ছুটি হওয়ায় আমি বাসায় চলে গেলাম। একটু আনন্দ হচ্ছিল যে হাসিব আছে বাসায় এই ভেবে। হাসিবের বদলগাছে আসার 6 দিন হয়ে গেছে। 6 দিন ছেলেটা বাড়ির বাইরে বের হয়নি। আমি বাসায় গিয়ে পরের দিন বিকেলে হাসিবকে নিয়ে ইফতার কিনতে বের হলাম। হাসিব অনেক খুশি হলো বাইরে যেতে পেরে। হঠাৎই হাসিব কেমন যেন চুপচাপ হয়ে গেল। আমাকে বলল, ভাইয়া তাড়াতাড়ি বাসায় চলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলতো আমাকে? এই তো বেশ খুশিই ছিলি। হাসিব বলল, আমার পেছনে পেছনে কেউ আসছে ভাইয়া, মনে হচ্ছে আমাকে ধরবে। এসব শোনার পর আমি জলদি বাসায় চলে গেলাম এবং সবাইকে ডেকে সাবধান করলাম। আমার আম্মু একটু ভীতু মানুষ, তিনি একটু ভয় পেয়ে গেলেন। মাগরিবের পরে ইফতার শেষ করে আমি ক্লান্তিতে মেঝেতে শুয়ে পড়ি। হাসিব আমার সাথে ফাজলামি করছিল। হুট করে হাসিব জ্ঞান হারায়। আবারও সেই লেখাগুলো হাসিবের শরীরে উঠে গেছে। সারা বাড়ি আতরের কড়া গন্ধে ভরে গেছে। এতই কড়া গন্ধ যে আমার কেমন যেন তিতা লাগছিল মুখের মধ্যে। অজ্ঞান অবস্থায় হাসিবের খিঁচুনি শুরু হয়ে যায়। কোনো উপায় না দেখে আব্বু বাড়িওয়ালা আঙ্কেলকে ডাকেন। বাড়িওয়ালা আঙ্কেল সহ যারা বাসায় থাকে সবাই আমাদের ফ্ল্যাটে চলে আসে। তারা এসব দেখে হকচকিয়ে যায়।
এগুলোও কি সম্ভব? স্পষ্ট গায়ে লেখা দেখা যাচ্ছিল, সদ্য কেউ ছুরি দিয়ে কেটে যেন নকশা করে দিয়ে গেছে। পাশের মসজিদ থেকে ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি বাসায় আসলেন। এসে তিনি হাসিবের রুমের দরজার কাছে এসে থেমে গেলেন। এরপর মাথা নিচু করে বললেন, মাফ করেন, আমার দ্বারা সম্ভব না, এই বলে চলে গেলেন। এদিকে হাসিবের কোনো জ্ঞান নেই। প্রায় 1 ঘন্টা মুখ দিয়ে ফেনা বের হচ্ছে হাসিবের। কিছু না পেয়ে আমি সালাম হুজুরকে ফোন দেই। সালাম হুজুর হলো তিনি যিনি আমাকে তাবিজ দিয়েছিলেন আমার সমস্যা দূর করতে। উনি সবকিছু শুনে পরে বললেন, রুমের সব লাইট অফ করো, তারপর জানালার পর্দাগুলো নামিয়ে দিয়ে সবাই রুমের বাইরে চলে যাও। আর হ্যাঁ, বিছানা নিচে 1 গ্লাস পানি রেখে দাও। আমি ফোন না দেওয়া অবধি কেউ রুমে ঢুকবে না। এই বলে হুজুর ফোন রেখে দিলেন। আমরা সবাই হুজুরের কথা মতো কাজগুলো করে রুম থেকে বেরিয়ে আসলাম। 10 মিনিট পরে হুজুরের কল আসলো। বলল, রুমে যাও জিয়ন, গিয়ে পানির গ্লাসটা তুলে 2 বারে হাসিবকে খাওয়াও। আর আমার বন্ধু জিনেরা ওদের অনেক দূরে তাড়িয়ে দিয়ে এসেছে, কিন্তু ওরা আবার আসবে, সাবধানে থেকো। এই বলে ফোন রেখে দিলেন হুজুর। আমি রুমের লাইট জ্বালিয়ে দেখি পুরো রুম ধোঁয়াটে কুয়াশায় ভরা, সাথে কড়া আগরবাতির গন্ধ। বিছানা থেকে হাসিব আমাকে ডাকছে, ভাইয়া, জিয়ন ভাইয়া, আমি পানি খাবো, আমাকে পানি দাও। আমি হুজুরের দেয়া পানিটুকু হাসিবকে 2 বারে খাইয়ে দেই। সেদিন রাতে আরও 2 বার হাসিব এমন হয়েছিল। আরও অনেক কিছু আছে যেগুলো বলতে গেলে ইমেল অনেক বড় হয়ে যাবে। সাল 2020। এই কয়েক বছরে মিশু আপুর বিয়ে হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। খালু পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করেছেন পাশেই। একদিনের ঘটনা, আমি বাসার ছাদে উঠে দেখি আমার কাজিন মিম আর আমার বোন ইরানা কোনো একটা বিষয় নিয়ে অনেক হাসাহাসি করছে। জিজ্ঞাসা করতেই প্রথমে বলতে না চাইলেও মিম আমাকে বলল, ভাইয়া, হাসিব তো আমার বান্ধবীর প্রেমে পড়েছে। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড, কুষ্টিয়ায় বাসা, ফেসবুকে আলাপ হয়েছে হয়তো, তারপর প্রেম। আমি জানি মেয়েটা ভালো না। এসব যদি কেউ জানতে পারে হাসিবকে সবাই প্রচুর বকাবকি করবে। এগুলো চিন্তা করে একটু টেনশন হচ্ছিল। পরের দিন নানু বাড়ি যাবার কথা আমার, তাই ভাবলাম গিয়েই আগে হাসিবকে জিজ্ঞেস করব এই ব্যাপারটা। পরদিন সকাল 6টায় মেজো খালামণির ফোন কলে আমার ঘুম ভাঙে। খালামণি আমাকে বলেন, জিয়ন, তুমি যা জেনেছ আর কাউকে তা বলো না। তোমার নামে একটা চিঠি এসেছে, তাড়াতাড়ি আমার বাসায় এসো। বিকেলে আমি নানু বাড়ি গিয়ে দেখি মেজো খালা আমার জন্য বসে আছে। আমাকে দেখতেই আমার হাত ধরে আমাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে একটা চিঠি দেন আমার হাতে, একটা সিলগালা করা চিঠি। এটা শুধু নাকি আমিই পড়তে পারবো। চিঠিটার সারাংশটা ছিল ঠিক এমন, আমি হাসিবকে খারাপ পথে যেতে দেব না। হাসিব যে মেয়ের পাল্লায় পড়েছে সে একটা শয়তান মেয়ে, হাসিবের সব শেষ করে দেবে। জিয়ন, তুই হাসিবকে বুঝাবি, ও কারো কথা না শুনলেও তোর কথা শুনবে, তোকে পারতেই হবে। চিঠিটা খালামণিকে ফেরত দিয়ে আমি বললাম, হাসিব কোথায়? খালামণি বলল, খেলতে গেছে। আমি বললাম, আসলে বলবেন আমি নানু বাড়ি এসেছি, ও যেন অবশ্যই আমার সাথে দেখা করে। মাগরিবের পরে আমি হাসিবের সাথে বাজারে গেলাম চা খেতে। তখন একটু লজ্জা নিয়েই হাসিবকে বললাম, হাসিব, তুই প্রেম করছিস? মেয়েটা ভালো না, বিপদে পড়ার আগে সরে আয় হাসিব। হাসিব আমার দিকে অবাকভাবে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আমি যেভাবে জানলাম সেটা তোর জানতে হবে না। শুধু এইটুকু মাথায় রাখ, তোর সামনে বিপদ আছে, সরে আয় ওসব থেকে। সেদিন রাতে আমি হাসিবের সাথেই ছিলাম। এরই মধ্যে করোনা শুরু হয়ে গেল দেশে। লকডাউনে আটকে গেলাম নানু বাড়ি। কয়েকদিন পরে মেজো খালা আমাকে ডেকে বলল, হাসিব স্বপ্নে কি দেখেছে জিজ্ঞেস করো, তোমার নামে আবারও চিঠি এসেছে, শুধু তোমাকেই জানতে হবে, আর কেউ জানবে না। আমি হাসিবকে নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বললাম, হাসিব, তোর স্বপ্নের কথা আমাকে বল, আমাকে জানতে হবে। বলছে হাসিব। আমি ঘুমানোর একটু পরেই রুমের পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যায়। আমি অনুভব করছিলাম। তারপর কিছু জিনিস আমি দেখি। একজন হুজুরের মতো লম্বা মানুষ আমাকে বলছে, হাসিব, আমি চাই না তুমি খারাপ কিছু করো। তোমাকে আমি আলেম বানাতে চাই, তোমাকে দিয়ে খারাপ কাজ করাতে চাই জিনেরা। একবার ওদের ফাঁদে পা দিলে আবারও অনেক কষ্ট সহ্য করতে হবে তোমায়। তুমি পুরাতন বাড়িতে জিয়নকে নিয়ে যাও, তাহলে সব বুঝে যাবে। হাসিবের কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে যাই। এইভাবে আমি জড়িয়ে যাব ভাবিনি কখনো। আমি আর হাসিব ওদের পুরাতন বাড়িতে গেলাম। ভাঙা দেয়ালে অনেক আরবি লেখা উঠে গেছে। ভাঙা ভাঙা বাংলায় একটা লেখা দেখে আমি চমকে উঠলাম। ওখানে লেখা, আমরা আসছি, তোরা তৈরি থাক। আমি হাসিবকে বললাম, বুঝেছিস এবার, নাকি সব বুঝিয়ে বলতে হবে তোকে? হাসিব মাথা নিচু করে বলল, ভাইয়া,
আমি বুঝতে পেরেছি। অনেকে কনফিউজড হতে পারেন, এর জট খুলবে পরে, সবুর করুন। সাল 2022। আমি ফাইনাল পরীক্ষা শেষ করে ভার্সিটিকে এক প্রকার বিদায় জানিয়েই রিল্যাক্স সময় পার করছিলাম ঢাকায়। ঢাকাতে আমার কয়েক ফ্রেন্ড মিলে মিরপুর 11 এভিনিউ 5-এর একটা বাসায় থাকি। বাসাতে 3টা রুম, 2 রুমের সাথে 2টা বারান্দা। আমি বারান্দায় বসে ফোনে গেম খেলছিলাম। এরই মধ্যে আম্মুর ফোন আসলো। হ্যালো আম্মু। জিয়ন, তোকে বলা হয়নি, তোর পরীক্ষার জন্য সবাই বারণ করেছিল যেন তোকে কিছু বলা না হয়। কি হয়েছে আম্মু? হাসিবের তো আবারও শুরু হয়েছে, আগের থেকেও ভয়াবহ। কিছু খেতে দিচ্ছে না, খাবার মুখে দিলে অজ্ঞান হয়ে যাচ্ছে। 5 দিন ধরে কিছু খায় না, শুধু পানির ওপর জীবিত। কবে থেকে আম্মু? এপ্রিল মাস থেকে। এই বলে আম্মু ফোন রেখে দিল। আমি পরের দিনই চলে গেলাম নানু বাড়ি। প্রচণ্ড গরম আর রমজান মাস। আমি বাস থেকে নেমে রূপপুর মোড় থেকে একটা রিক্সা নিয়ে রওনা হই নানু বাড়িতে। রিক্সা থেকে নেমেই দেখি হাসিব পাঞ্জাবি পরে কই যেন যাচ্ছে। আমি ডাক দিতে একটা শুকনো মুখে হাসি দিয়ে হাসিব আমার কাছে আসলো। কোথায় যাচ্ছিস? আমি ছোট ছোট ছেলে পেলেদেরকে আরবি পড়াই মসজিদে। আজকে ওরা একসাথে ইফতার করবে, তাই মসজিদে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমি ইফতার করে তোর বাসায় আসছি। এই বলে দুইজন দুই দিকে হাঁটা দিলাম। মাগরিবের পরে হাসিবের সাথে কথা বলতে ওর বাসায় গেলাম। খালামণি আমাকে দেখে একটা চিঠি বের করে দিল। এবার প্রমাণ রাখার উদ্দেশ্যে ছবি তুলে রাখলাম। আমি হাসিবের রুমে ঢুকে একটু অস্বস্তি বোধ করছিলাম। কেমন যেন গুমোট হয়ে আছে, একেবারে সাইলেন্ট চারিদিকে। হাসিব যেন বিছানার সাথে মিশে গেছে। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। হুট করেই আমার চোখের সামনে অজ্ঞান হয়ে গেল হাসিব। গায়ে এবার কেটে লেখা না, কি যেন দিয়ে লেখা। আমি খালামণিকে জোরে ডাক দিলাম। খালামণি এসে হাসিবকে পানি পড়া ছিটিয়ে জ্ঞান ফেরালো। হাসিবের অনেক কষ্ট হচ্ছিল। আমি সেদিন রাত 10টা অবধি ছিলাম ওর পাশে। এরপর চলে আসলাম নানু বাড়ি। সেদিন রাতে হাসিব তার মা বাবাকে মেরে ফেলবে বলে চিৎকার করতে থাকে এবং ছুরি নিয়ে তাড়া করতে থাকে। নিজেও নাকি মরে যাবে এসব বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। সকালে হাসিবকে দেখতে গিয়ে দেখি বাসার বাইরে তালা ঝুলছে। আমি খালামণিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেই বলল তারা বিকেলে আসবে। বিকেলে এসে দেখি হাসিব বিছানায় শুয়ে আছে। খালামণির কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম খালামণি হাসিবকে নিয়ে এক মুফতি সাহেবের কাছে গিয়েছিলেন। তিনি অনেক বয়স্ক, 110 বছর বয়স ওনার। উনি হাসিবকে দোয়া পড়ে ফু দিয়ে অনেক খাবার খাইয়ে দিয়েছেন আর বলেছেন এই কাজটা আমি যদি না পারি কেউ পারবে না। এই বলে তিনি তার ফোন নাম্বার খালামণিকে দিয়েছেন, বলেন পরে যোগাযোগ করতে। তিনি মূলত পাবনায় এসেছিলেন একটা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য, তাই বেশি সময় দিতে পারেননি। বাসায় যখন খালামণি ফিরে আসলেন তখন গেট খুলে ভেতরে পা দিতেই হাসিব অজ্ঞান হয়ে যায় আর একটা চিঠি খালামণির হাতে কে যেন দিয়ে যায়। খালামণি হাসিবের জ্ঞান ফিরিয়ে চিঠিটা খুলে পড়েন। চিঠির সারাংশ ছিল এই রকম, এই চিঠিটা মুফতি সাহেবকে দিস। যত বড়ই মুফতি হোক না কেন আমার সাথে পারবে না। আমার লেখা দেখলেই সে বুঝবে আমি কে। যা, কি করার করবি করে নিস। সবকিছু শুনে আমি টেনশনে পড়ে যাই। আমার মাথায় তখন ভূত.com-এর আরিফ ভাইয়ের কথা মাথায় আসে। ওনাকে তো কালো জাদু করা হয়েছিল। আমি অনেক চেষ্টা করে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি। সবকিছু শুনে আরিফ ভাই আমাকে বলেন, ভাই আমি তো কয়েকজনের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি, আপনিও চাইলে এই কাজটা করতে পারেন। আমি আরিফ ভাইকে কিছু চিঠির ছবি দেই। এরপর একবার সাবিত আলম ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, কিছু ছবি আমি তাকে পাঠিয়েছিলাম। ঘটনাটা শেয়ার করার জন্য আরিফ ভাই এবং সাবিত ভাই আমাকে বলেছিলেন। তখন এমন অবস্থা ছিল যে মাথা কাজ করছিল না। একদিন আমি বসে চিঠিগুলো পড়ছিলাম। একটা জিনিস বেশ বুঝলাম, জিনেরা চায় হাসিবকে বিয়ে দিতে, কিন্তু হাসিব তো ছোট, এবার এইচএসসি পরীক্ষা দেবে, ওকে কিভাবে বিয়ে দেবো আমরা? এদিকে হাসিবের অবস্থা না খেয়ে না দিয়ে এমন খারাপ হচ্ছিল যে উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকতো না শরীরে। অবস্থা বেগতিক দেখে খালামণি হাসিবকে হাসিবের কাজিনের বাসায় নিয়ে যান ভেড়ামারায়। এবার শুরু হয় সমস্যা আমার সাথে। আমি যে রুমে থাকি নানু বাড়ি গেলে সেটা একেবারে বাইরের রুম, অনেকটাই সেপারেট একটা রুম বলা যায়। বড় মামার বেডরুম পার হলেই অনেক লম্বা জায়গা জুড়ে ডাইনিং স্পেস, সাথে একটা বড় ড্রয়িং রুম, তার পাশেই ওই রুমটায় আমি থাকি। একদিন রাতে শুয়ে আছি আমি, রাত 12টা, সেহরি করতে ওঠার আগে আমার ঘুমটা ভেঙে যায়। প্রচণ্ড গরমে আমি শরীর গা একেবারে ভিজে গিয়েছে ঘামে। সিলিংয়ে তাকিয়ে দেখি ফ্যান অফ, কিন্তু ডিম লাইট জ্বলছে। আমার স্পষ্ট মনে আছে আমি ফ্যান অন করে ঘুমিয়েছি। ভাবলাম কোনো কাজিন হয়তো মজা করে
ফ্যান অফ করে দিয়েছে, দরজাও লক করি নাই। ঘুমিয়ে গেলে সেহরির জন্য ডাকলে যদি শুনতে না পাই সেজন্য আমি উঠে গিয়ে ফ্যান আবারও সুইচ অন করে দিলাম। শুয়ে আছি ফ্যানের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পর দেখি ডিম লাইটের আলোটা কাঁপছে, আর দেখতে দেখতেই ফ্যানটা অফ হয়ে গেল। আমি তো তাকিয়েই আছি, রুমে কেউ ঢোকেনি। তাহলে আমি ভয় পেয়ে গেলাম। এরপর লাইট জ্বালিয়ে বসে রইলাম সেহরির আগ পর্যন্ত। এই ঘটনা আমি কাউকে বলিনি, বললে সবাই টেনশন করবে। পরের দিন রাতে আবারও শুয়ে আছি, হঠাৎ দরজায় 2টা টোকা, আঙুল বাঁকা করে টোকা দিলে যেমন হয় তেমন। আমি উঠে গিয়ে ডাইনিং স্পেস দিয়ে সব চেক করে আবারও আসলাম, দেখলাম কেউ নেই। মামা তো রুম লক করে ঘুমায়, ওপাশ থেকে তো কেউ আসবে না। আমি আবারও গিয়ে শুলাম বিছানায়। কিছুক্ষণ পর আবারও দরজায় 2টা নক। এরপর মনে হলো 2-3 জন একসাথে নক করছে। আমি অনেক ভয় পেয়ে যাই। এবার আমি আম্মুকে ফোন দিই এবং এই রুমে আসতে বলি। আম্মু এসে জিজ্ঞাসা করলে আমি বলি কিছু হয় নাই। আম্মু আমাকে আর এই রুমে থাকতে দিল না, আমাকে সাথে করে নিয়ে চলে গেল অন্য রুমে। আম্মু আর আমি এক বিছানাতেই থাকলাম সে রাতে। পরের দিন আম্মুকে বললাম যে আমার সাথে কি হয়েছে। আম্মু আমাকে বললেন হাসিবের বিষয় নিয়ে কম ঘাটাঘাটি করতে। আরেক দিনের ঘটনা বলি। প্রচণ্ড গরমে লোডশেডিং হচ্ছে। আমার ফ্রেন্ড সাইমা আমাকে ফোন দিয়ে হাসিবের অবস্থা জানতে চাচ্ছিল। আমি কথা বলতে বলতে বাসার ছাদে চলে গেছি। কথা বলতে বলতে একসময় আমি খেয়াল করি ছাদের একদম কোনায় কিছু একটা দাঁড়ানো। আমি ডাক দিলাম, কে ওখানে? উত্তর আসলো, ভাইয়া আমি কে, সামনে আয় তো। কাছে আসতে আমি তার চেহারা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এ তো হাসিব, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু হাসিব তো ভেড়া মারায়, ও এখানে আসবে কিভাবে? আমি কিছু না ভেবে পেছন ফিরে ছাদ থেকে নেমে চলে আসি। ছাদের দরজা লক করে সিঁড়িতে বসে পড়ি আর ভাবতে থাকি আমার সাথে কি শুরু হলো। এমন আরও অনেক ঘটনা ফ্যামিলির অনেকের সাথে ঘটতে থাকে। এর ঠিক 2 দিন পরে হাসিবকে বাসায় নিয়ে আসা হয়। কয়েকদিনে হাসিব একটু সুস্থ হয়েছে। দিনটা ছিল শুক্রবার রাত। হঠাৎ খালু আর খালামণি হাসিবকে নিয়ে নানু বাড়ি আসলো। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। হাসিব বলল কোনো একজন কবিরাজের সন্ধান পেয়েছেন তারা, টঙ্গীতে নিয়ে যাবে। কিন্তু হাসিব আমাকে সঙ্গে নিয়ে যেতে চায়। রমজান মাস, আমার শরীরও খুব একটা ভালো যাচ্ছিল না। তারপরেও হাসিবের কথা চিন্তা করে আমি রাজি হয়ে গেলাম। আমরা অনেক আগেই ঈশ্বরদী স্টেশন থেকে রাতের ট্রেন ধরে রওনা দেই। ট্রেন লেট থাকায় প্ল্যাটফর্মে 2 ভাই ঘোরাঘুরি করছিলাম। 12টা বাজতেই ভূত.com শুরু হলো। আমি আর হাসিব ভূত.com শুনছিলাম। রাত 1:45 ট্রেন আসলো। যথারীতি ট্রেনে উঠে বসলাম, কিন্তু ঘুম সে রাতে আর হলো না। সকাল 7:30 ট্রেন টঙ্গী স্টেশনে পৌঁছায়। ওখান থেকে আমরা শহরের ভেতরে যাবার জন্য রওনা হলাম। 8টার দিকে একটা জায়গায় আমরা নামলাম, কোন একটা মার্কেট। তখনও দোকানপাট খোলেনি ঠিক মতো। এরই মধ্যে একজন যুবক আসলেন এবং খালুকে ইশারা করে তার পেছন পেছন যেতে বললেন। প্রথমে ভেবেছিলাম ইনি হয়তো কবিরাজ। কয়েক মিনিট হাঁটার পর আমরা অবশেষে তার বাড়ি পৌঁছালাম। যুবক বললেন, বসুন আপনারা, মুফতি সাহেব রোগী দেখছেন, আমি ওনার ড্রাইভার, এই বলে চলে গেলেন। কিছুক্ষণ পর সেই যুবক এসে বললেন, চলুন, হুজুর ডাকছেন আপনাদের। হুজুরের রুমে ঢুকতেই দেখলাম একজন মধ্যবয়স্ক মানুষ, পরনে তার জব্বা, বাবরি চুল, মাথায় একটা টুপি। তার চেহারাটা আমার পরিচিত, খুবই পরিচিত, কোথায় যেন দেখেছি। আমি তখন আরও ভালোভাবে লক্ষ্য করলাম কিছুক্ষণ। তার ভয়েস শোনার পর আমি তাকে প্রশ্ন করলাম, হুজুর, আপনি মীর মুফতি মোজাম্মেল হোসেন সাইফি না? তিনি একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ। আমি তখন একটু খুশি হয়ে বললাম, হুজুর, আপনার জিন সম্পর্কিত বয়ানগুলো আমি শুনেছি ইউটিউবে। যাই হোক, কথাবার্তা শেষ করে হুজুর খালুর দিকে তাকিয়ে একটু বিরক্ত হলেন এবং রাগান্বিত কণ্ঠে বললেন, আপনার তো ঈমান ঠিক নেই, আপনি কি করে শরীক হবেন? মান্নান খালু তখন হুজুরের সাথে তর্কে জড়িয়ে পড়লেন। একসময় হুজুর বলেই বসলেন, আমার হাত কিন্তু বেশি চলে, আর একটা কথা বলবেন না। খালু চুপ হয়ে বসলেন। হুজুরের হাতে খালু তখন চিঠি ভর্তি ব্যাগটা দিলেন, জিনেদের চিঠি লেখা। হুজুর প্রশ্ন করলেন, আচ্ছা, আপনারা এত শিওর কিভাবে যে চিঠিগুলো জিনেরাই লেখে? কোনো মানুষও তো লিখে ফেলে দিয়ে যেতে পারে। তখন আমি বললাম, হুজুর, আপনি ধরুন আপনি চোখের পলক ফেললেন আর দেখলেন আপনার সামনে একটা চিঠি, এটা মানুষের পক্ষে কি সম্ভব? হুজুর চিঠিগুলো পড়লেন। এবার হুজুর তার ড্রাইভারকে ডাক দিয়ে বললেন, 1 গামলা পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলে হুজুর তাতে ফু দিয়ে চিঠিগুলো ডুবিয়ে রাখলেন। এরপর তিনি বললেন, এগুলো নষ্ট হতে 5 দিন সময় লাগবে, থাকুক এগুলো এখানে। এরপর তিনি হাসিবকে আসনে বসালেন এবং হাসিবের 2 হাতের মধ্যে লবণ দিয়ে বললেন, তুমি এই লবণগুলো মুঠো করে ধরে রাখবা। আর আমাকে আর খালুকে বললেন আমরা যেন হাসিবের 2 হাত ধরি, কারণ তিনি হাসিবের ওপর চালান করা জিনদের ডাকবেন। আমি হুজুরকে বললাম,
হুজুর, ওরা তো হাজির হয় না। হুজুর বললেন, আল্লাহর কালামের ওপরে কিছু নেই, আমি দেখতে চাই ওরা কতটা শক্তিশালী। হুজুর হাসিবকে বললেন, হাসিব, চোখ বন্ধ করো, আর কিছু দেখলে ভয় পেও না। এই বলে হুজুর রুকায়া শুরু করলেন। রুকায়ার শব্দে যেন ঘর কেঁপে কেঁপে উঠছিল। ভয়ানক শব্দ শোনাচ্ছিল সেই রুকিয়া। 45 মিনিট রুকায়া করার পর হাসিবের শরীর কেঁপে কেঁপে উঠছিল, 2 হাত ছুটে যাচ্ছিল। হুজুর আমাকে ইশারায় জিজ্ঞেস করলেন হাসিবের হাত ছুটে যাচ্ছে কিনা। আমি ইশারায় উত্তর দিলাম, জি হুজুর। এবার হাসিবের হাত ছেড়ে দিলাম আমরা। হুজুর হাসিবকে বললেন, হাসিব, তুমি চোখে কি দেখছো? হাসিব বলল, ও চোখে কিছুই দেখেনি, কিন্তু ওর চোখে রক্তের ফোঁটা পড়ছে এবং কালো অবয়ব নাই, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে ছুটাছুটি করছে। এটা সেই কালো জাদু যেটা আমাদের নবীজিকে করা হয়েছিল। এই জিন হাসিবের বুকের মাঝখানে গিট মারা আছে। এমনভাবে জিনটিকে গিট মারা আছে যে হাসিবের মৃত্যু না হওয়া অবধি সে শরীর থেকে বেরোবে না। তিনি আরও বলেন, এরা কয়েক দলে বিভক্ত, দলনেতার নির্দেশ না পাওয়া অবধি এরা কোনো ক্ষতি করবে না। এবার খালু বললেন, হুজুর আপনাকে আমার বাড়িতে যেতে হবে, না হলে আপনি অনেক কিছু বুঝবেন না। হুজুর বললেন, হ্যাঁ আমাকে তো যেতেই হবে, কিন্তু আমি কবে যাব সেটা আপনাদের বলবো না। হুজুর দেশের প্রায় সব জায়গাতেই ওয়াজ মাহফিল করেন, তাই প্রায় সকল এলাকায় তার পরিচিত। হুজুর বললেন তার কাছে আসার খবরটা যেন কারোর সাথে শেয়ার না করা হয়। তার সাথে ফোনে কথা বললেও যেন বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কথা বলা হয়। এই বলে হুজুর একটু পাশের রুমে গেলেন। আমি হুজুরের পেছন পেছন গিয়ে হুজুরকে বললাম, হুজুর, আপনাকে আমার কিছু বলার আছে। হুজুর বসতে বললেন আমাকে। তারপর আমি বলা শুরু করলাম। আমার ছোট খালু ছোটবেলা থেকেই কুফরি কালাম আর কালো জাদুতে অনেক বিলিভ করেন। তিনি একসময় কালো জাদু করে এমন একজন মানুষের শাগরেদ ছিলেন। তিনি হাসিবের চিকিৎসা করার আশায় অনেক কালো জাদুকরের সাহায্য নিয়েছেন। হাসিব তো সুস্থ হয়ই নাই, উল্টো জিনটা শক্তিশালী হয়ে গেছে দিনে দিনে। আমার ভাইটাকে বাঁচান হুজুর, হাসিব ওর বাবার মতো না, ও অনেক ভালো। হুজুর এবার ভ্রু কুঁচকে আমাকে বললেন, আমি তাহলে কোন ভরসায় তোমার খালার বাসায় যাব? আমি যা বলবো তা যদি ওরা না মানে তাহলে তো কাজ হবে না। তখন মানুষ বলবে আমি ভণ্ড। আমার একটা সম্মান আছে এই সমাজে। হুজুর, আপনি খালামণির বাসায় যাওয়া অবধি আমি থাকব, ভরসা দিচ্ছি, তাও আপনি না করবেন না। এরপর হুজুরকে হাদিয়া দিয়ে আমরা বিদায় নিয়ে আসলাম সেখান থেকে। এর মধ্যে কিছু চিঠি খালামণির হাতে আসে। সারাংশ এই ছিল, আমরা হার মানব না কিছুতেই। বুধবার সকালে হুজুর আসলেন, সঙ্গে করে 2জন ছাত্র নিয়ে আসছেন তিনি। হুজুর আগেই বলে রেখেছিলেন যেন 40 দিনের পানি খাবারের ব্যবস্থা করে রাখি। ওই পানি হুজুর 1000 আয়াত পড়ে ফু দিয়ে যাবেন এবং ওই পানি হাসিবের সব কাজে ব্যবহার করতে হবে। অন্য কোনো পানি ধরা নিষেধ। বাসায় ঢুকে হুজুর বললেন, মহিলা মানুষদের আপাতত বাড়ির বাইরে যেতে বলুন। আমি থাকা অবস্থায় কোনো মহিলা যেন না ঢোকে বাড়িতে। শুধুমাত্র আমাকে আর খালুকে থাকতে বললেন হাসিবের সাথে। সবাই চলে গেল। আমাদের বললেন, আমার সাথে দোয়া পড়েন সবাই। তিনি জোরে জোরে দোয়া পড়ছিলেন এবং তার বাংলা অর্থও বলে দিচ্ছিলেন। আমরা তাকে অনুসরণ করছিলাম। তিনি ঘুরে ঘুরে বাড়ির সকল দরজায় দোয়া পড়ে ফু দিলেন। দোয়া পড়তে পড়তে খেয়াল করলেন ওয়ার্ড্রপের গায়ে আরবি লেখা উঠে গেছে। তিনি লেখাটা পড়ে বললেন, এটা মোহাব্বত জিন, এ আপনার ছেলেকে অনেক ভালোবাসে। এরপর হুজুর হাসিবকে একটা রুমে বসালেন এবং খালুকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়িতে তো জিনের বসবাস কিভাবে? এতগুলো জিন কেউ চালান করেনি। চালান করা জিনও আছে, কিন্তু এখানে তো অনেক রকমের জিন আছে। কেউ আপনাদের দ্বারা আঘাতপ্রাপ্ত, কারো আবার অনেক রাগ আপনাদের ওপরে, কেউ আপনার ছেলেকে এদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড। আচ্ছা, আপনাদের দ্বারা কি কোনো কালো সাপ মারা হয়েছিল? একটু মনে করে বলুন তো। খালু এবার বললেন, প্রায় 5-7 বছর আগে রোজার ঈদের দিনে একটা কালো সাপ উঠেছিল খালুর গায়ে। খালুর এক ভাই এই সাপটা মেরেছিল। এই সাপ মারার ঠিক 6 মাসের মাথায় খালুর সেই ভাই মারা যায়। এগুলো শোনার পরে হুজুর বললেন, শুনুন, যদি কোনো সাপ এমন দেখেন তাহলে তাকে 3 বার বলবেন, তুমি জিন হও যদি, তাহলে তুমি চলে যাও। এরপর যদি না যায় তাহলে মারতে পারেন। যাই হোক, এরপর হুজুর ও তার ছাত্ররা হাসিবকে নিয়ে বসে রুকায়া শুরু করেন। হাসিবের পাশে আমি বসা। হুজুর হাসিবকে বললেন, তুমি অনেক ভয়ানক কিছু দেখতে পারো, কিন্তু ভয় পেও না। এরপর হাসিবের চোখ বন্ধ করতে বললেন হুজুর। তারপর হাসিবের ওপরে হুজুর হাত রেখে রুকায়া করা শুরু করলেন। রুকায়া চলাকালীন সময়ে আমার চোখ শুধু বাইরের গাছের দিকে যাচ্ছিল। কোথাও যদি কোনো কিছুর উপস্থিতি থাকে তাহলে আমি বুঝতে পারি। আমার মনে হচ্ছিল গাছ থেকে কেউ আমাদের দেখছে।
রুকায়া করেই চলেছেন হুজুর। এদিকে হাসিবের সারা শরীরে আরবি লেখা উঠে গেছে। হুজুর আবার রুকায়া থামিয়ে ওই লেখাগুলোর উপরে থুতু দিলেন। চোখের সামনে লেখাগুলো ভ্যানিশ হয়ে গেল। এরপর আরও জোরে জোরে রুকায়া শুরু করলেন। প্রায় 1 ঘন্টা রুকায়া শেষে হাসিবকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখেছো বলো? হাসিব বলল, আমি দেখলাম একটা বিশাল সাপ, কালো সাপ, আর দেখলাম একটা মূর্তিটা হুবহু আমার মতো দেখতে। সাপটা সেই মূর্তির শরীর থেকে বেরিয়ে গেল, আর প্রবেশ করতে পারছে না। কিছুক্ষণ পরে মূর্তিটার ফাটল ধরে গেল। হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, একটা সুরক্ষা বেষ্টনী তৈরি হয়ে গেছে। এবার তিনি দোয়া পড়ে পানিতে ফু দিলেন। দোয়া পড়া শেষ করে হুজুর বললেন জয়তুনের তেল আর খেজুর আনতে, আজোয়া খেজুর। তারপর হুজুর সেগুলো দোয়া পড়ে ফু দিলেন। এরপর হুজুর হাসিবকে বললেন, তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে অ্যাড হয়ে যাও, কথা এবার থেকে তোমার সাথেই হবে। আর অনেক আমল দিলেন হাসিবকে। আমি এবার হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর যে কালো জাদু করেছিল সে তো চুপচাপ বসে থাকবে না, আবারও কালো জাদু করবে, তখন কি করবেন? ওনার শাস্তিই বাকি। তখন হুজুর হাসিবকে একটা সালাত শিখিয়ে দিলেন, পানিশমেন্ট সালাত। বললেন এই সালাত আদায় করতে হবে টানা 40 দিন, মাঝে কোনো গ্যাপ দেয়া যাবে না। যদি এই সালাত ঠিকভাবে আদায় করা হয় তাহলে চালনা করা জিনগুলো আছে যারা, তারা ফেরত না যায়, তাহলে তারা সবাই পুড়ে ছাই হয়ে যাবে, আর কালো জাদু যে করেছিল সে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এবার হুজুর বিদায় নিলেন আর বললেন আমার সাথে যেন হাসিব যোগাযোগ করে। যাবার সময় আমাকে বলে গেলেন আমি যেন হাসিবকে গাইড করি এই সমস্ত বিষয়গুলোতে, কাজগুলো ঠিকভাবে করেছেন কিনা তা লক্ষ্য রাখি যেন। হুজুর বিদায় নিলেন। পরের দিন আমি চাটমোহর চলে যাব ঈদ করতে, তাই আমি খালামণিকে বললাম যেন একটু খেয়াল রাখে। পরদিন সকালে আমি হাসিবের সাথে দেখা করতে যাই। ওর রুমে ঢুকেই পোড়া গন্ধ পাচ্ছিলাম। হাসিবকে বললাম, কিরে নামাজ শুরু করেছিস? হাসিব উত্তরে বলল, জি ভাইয়া। আমি বললাম, ভাই থাক, আমি চলে যাচ্ছি, সাবধানে থাকিস। এই বলে আমি বিদায় নিলাম। কি ভাবছেন ঘটনা শেষ? না, ঘটনা আরও আছে, তবে আজকে আর না, অন্য কোনো ইমেইলে আবারও শেষ করব। আমি গুছিয়ে লিখতে পারি না। আমি অনেক খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছি এই ইমেল লেখার সময়। সবাই হাসিবের জন্য দোয়া করবেন। আমি রাসেল ভাইয়ের জন্য প্রমাণ হিসেবে একটা গুগল ড্রাইভ লিংক দিচ্ছি, ওখানে সকল প্রমাণ পেয়ে যাবেন। খালার বক্তব্য, হুজুরের রোকেয়ার কিছু অংশ সব চুরি করে আমি রেকর্ড করেছিলাম, তবে রিকোয়েস্ট থাকবে প্রমাণগুলো যেন পাবলিক করা না হয়। আমাকে যদি স্টুডিওতে ইনভাইট করা হয় তাহলে আমি অবশ্যই স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করতে পারবো। আর যদি রাসেল ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের, লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জুবায়ের মাহমুদ জিয়ন, মিরপুর 11 এভিনিউ 5। ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে তিনি তার ফেসবুক শেয়ার করেছেন, ফেসবুক আইডি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার সাথে যোগাযোগও করব, গুগল ড্রাইভের লিঙ্কও আপনি দিয়েছেন দেখতে পাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার বাকি অংশ শোনার জন্য। দ্রুত পাঠিয়ে দেবেন আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। অন্যরাও যারা ঘটনা পাঠাতে চান তারাও পাঠাবেন। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে, অসাধারণ একটি ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথম যে স্টোরিটা, সেই স্টোরিটার প্রশংসা আপনারা সবাই করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সব স্টোরি সব সময় যে ভালো হয় সেটা আমিও বলি না, কারণ এটা সম্ভব না। এটা বানিয়ে বলা তো কোনো স্টোরি না, বা বানিয়ে বলা কোনো ঘটনা না যে আমি চাইলেই সেটা ভালো করে দিতে পারবো। কিন্তু মাঝে মাঝে যখন কেউ ভালো স্টোরি পাঠান তখন সত্যি আমাদেরও খুব ভালো লাগে, এবং আমি বিশ্বাস করি যে আপনারা ভালো লাগা থেকেই আমাদের সেই ঘটনাগুলোকে ভালো বলে
প্রশংসা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুনছিলেন এবং এখনও শুনছেন আমাদেরকে। আমাদের প্রচুর কমেন্ট আমরা পাচ্ছি এবং আপনারা যারা আমাদের অ্যাপে আছেন তারাও দেখতে পাচ্ছেন যে প্রচুর কমেন্ট প্রতি মুহূর্তে আসছে আমাদের কাছে। তো আমি এই মুহূর্তে বলতে চাই যে আমাদের সাথে যারা আছেন তারা আমাদের ইমেইল পাঠাবেন অবশ্যই আপনাদের ঘটনাগুলো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে পাঠাবেন। আর আমি চাই যে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি পরবর্তী ঘটনায় চলে যেতে চাই এবং সেই ঘটনাটা আশা করব যে আপনাদের ভালো লাগবে। অডিও ক্লিপ শোনাবো, একটা ছোট অডিও ক্লিপ দিয়ে প্রথমে শুরু করি এবং আশা করব যে এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাদেরকে জানাবেন। আমি মাঝে মাঝেই অসম্ভব ভালো রকমের কিছু অডিও ক্লিপ পাই এবং আমি চাই যে অডিও ক্লিপ যারা করেন বা লেখেন বা যারা আমাদের রেকর্ড করে পাঠান তারা আরও বেশি অ্যাক্টিভ হবেন এবং আমাদেরকে প্রচুর 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 ঘটনা পাঠাবেন। সামনে নতুন বছর আসছে, একটা স্পেশাল এপিসোড করব না, ডেফিনেটলি করতে চাই। আর সেজন্যই আপনাদের ঘটনা চাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমি কতদিন ধরে যে এখনও পর্যন্ত আমরা ভুলে গেছি লাস্ট কবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওইরকম ঝড়ের মতো অসংখ্য অডিও ক্লিপ এসছে। সুতরাং আমি চাই সেগুলো প্লিজ 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 আপনারা পাঠান। আপনারা যারা দেশের বাইরে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে অডিও ক্লিপ পাঠাতেন। ইউকে থেকে আমি প্রচুর অডিও ক্লিপ পেতাম, এখন পাচ্ছি না কেন আমি ঠিক জানি না। সবাই কি ব্যস্ত হয়ে গেছেন কোভিডের পরে আমি জানি না। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যেতে চাই, চলে যাব পরবর্তী ঘটনায়। ভয়ের আরেক নাম booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আবারও পাটগ্রাম হাতিবান্ধা থেকে আমি আসিফ। আজকের ঘটনা যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন এটা একটা ইংরেজি অক্ষর ভি এর মতো মনে হবে, অর্থাৎ দুই বিন্দুর রেখা এক বিন্দুতে মিলিত হয়েছে, অথবা মনে করতে পারেন নিচ থেকে দুটি রেখা উপরের দিকে। কথা কঠিন না করে আসল কথায় আসতেছি, অর্থাৎ অতি প্রাকৃত বাস্তবতায়। তখনও বাংলাদেশ নামে দেশ ছিল না। ব্রিটিশ ভারতের সময় হলো সাক্ষী এই ঘটনার। আমার নানির নানি এবং সে নানির বোন, অর্থাৎ তিনিও আমার নানি। ওনার মামা ছিলেন ভারতের কোচবিহার জেলার রাজার মন্ত্রী, নাম আমানতুল্লাহ চৌধুরী। নানিদের অনেক যাওয়া আসা ছিল মন্ত্রীর কাছে, আর অনেক কিছু নিয়ে আসতো ফিরে, খাবার থেকে আরো বিভিন্ন কিছু। নানার সে মামা থাকতো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বড় মরিচা নামক জায়গায়। একদিন রাত আনুমানিক 12টায় বা 1টায় সেই আমানত-উল্লাহ মামার বাড়ি থেকে ফিরে আসতেছিলেন নানি। বাহন ছিল গরুর গাড়ি। গরুর গাড়িতেই ছিল অভ্যাস যাওয়া আসার। সাথে ছিল আরো কয়েকজন। মাঝরাত, জ্যোৎস্নার আলোয় গাড়ির ছায়াও সাথী। জোনাকির গানের ভাষা জোনাকিরাই বুঝে নিচ্ছিল। হারিকেন ঝুলিয়ে শুনশান পথে গরুর গাড়ি তার গাড়িয়ালের দিক নির্দেশনায় ভারতের বড় মরিচা থেকে বাংলাদেশের জমগ্রামের উদ্দেশ্যে। এই জমগ্রাম হলো পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের একটা গ্রাম। গাড়ির ছাউনির তলায় তাদের সাথে কত খাবার দাবার রাজ্যের, কখনো ঘন বাঁশঝাড়, কখনো পুকুর, কখনো দৈত্যাকার খোলা মাঠ, কখনো শিয়ালের হুক্কা হুয়া, কখনো কুকুরের সতর্ক বার্তা, কখনো বন বিড়ালের কান্না। এসব এড়িয়ে টুকটাক গল্প করে প্রায় চলে এসেছিল, কিন্তু জমগ্রামে এসে বাড়ি থেকে মাত্র
প্রায় আধা কিলোমিটার দূরত্বে এক মসজিদের সামনে আসাতে মসজিদ থেকে এক লোক এসে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে সবাইকে একটা হাঁড়িতে করে খাবার দিল, যেটাকে মসজিদের তবারক ভেবে তারা নিয়েছিল। ছিল খোরমা, জিলাপি ইত্যাদি। আবছা অন্ধকারও চিনতে পারে নাই কেউ যে কে দিল। সে দিয়ে ফিরে গেল। এরপর নানিরা সামান্য কিছু দূর যেতেই হাঁড়িতে আবার চোখ দিতে দেখল হাঁড়িতে সব পোকামাকড়। তাদের বুঝতে আর দেরি হলো না। বুঝেছিল যে সেটা মানুষ রূপে ছিল জিন। সেই জিন তাদের সাথে দুষ্টামি করছে। তাকে আর সুযোগ না দিয়ে গাড়ি আর গরুর গাড়ি দ্রুত চালিয়ে পৌঁছল মানিক মাস্টারের বাড়ি। এই মানিক হলো সে নারীর নিজের নাতি। এর কিছু বছর পরে ঘটে মানিক মাস্টারের দাদার সাথে ঘটনা। এখানে মানিক মাস্টারের দাদার প্রথম বউ অর্থাৎ ওনার দাদি আর ওনার নানি আপন বোন। আর ওনার দাদা পরে আরো একটি বিয়ে করেন। যাই হোক, মানিক মাস্টারের দাদার নাম আসান বসুনিয়া। উনি বাজারে আসতেন পাটগ্রামের বাউড়াতে। হাটবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। এক হাটে আসেন আসান বসুনিয়া। বলে রাখা দরকার যে হাটবার করে খুব বেশি বা অস্বাভাবিক শোরগোল যদি শোনা যায় বাজারে, বুঝতে হবে জিনরাও এসেছে সে বাজারে। এটা সে আমলের বয়স্কদের প্রচলিত বিশ্বাস, যেটার প্রমাণ এই ঘটনায় জানা যাবে। বাজারে এসেছেন আসান বসুনিয়া। ওনার সামনে এক লোক এসে দাঁড়ালেন এবং কথোপকথন হলো। যেমনটা হওয়া স্বাভাবিক, কারণ বাজারে চেনা অচেনা কত লোক আসে। কথোপকথনের এক পর্যায়ে ওই অচেনা লোকটি বন্ধু হতে চাইল ও আসান বসুনিয়াকে তার জায়গায় নিয়ে যেতে চাইল। কিছু প্রশ্ন উত্তরের শেষে রাজি হলো যেতে আসান বসুনিয়া। আসলে সে কে আর কোথা থেকে এসেছে আসান বসুনিয়া জানতে পান সেই অচেনা লোকের সাথে যাওয়ার পরে। বাজার শেষে সেই লোকের সাথে যেতে থাকেন। যখন নিরিবিলি আর অন্যদের আড়ালে যান, তখন সেই লোক আসল রূপে আসে, জিনের রূপে। দুটি ডানা বের হয় এবং আসান বসুনিয়াকে নিয়ে বিদ্যুতের গতিতে তার জগতে চলে যায়। আসান বসুনিয়াকে অভয় দেয় সেই জিন এবং কোনো ক্ষতি না করে সমাদর করতে থাকে। বসুনিয়া দেখতে পান জিনদের জগৎ, কিন্তু অবিশ্বাস্যকর হলেও সত্যি যে তিনি দেখতে পান শুধু চকচকে টিনের বাড়ি সে জগতে। সেখানে উনি যা খেতে চেয়েছেন তাই খেয়েছেন। আর এদিকে ওনাকে খোঁজাখুঁজি তার দুনিয়ায়। উনি যেদিন ফিরে আসেন ওই জিনের মাধ্যমে, সেদিন জিনের তরফ থেকে থলেতে করে অনেক রত্ন ও কাঁচা পয়সা পান উপহার হিসেবে। এরপর তিনি আবার যান সে জিনের মাধ্যমে এক হাটবারে। আগের মতো ঘুরে আর খেয়ে অন্য হাটবারে ফিরে আসেন রত্ন আর কাঁচা পয়সা নিয়ে। এভাবে অনেক দিন এমন চলে। লোকেদের সন্দেহের কারণে আর জিজ্ঞাসাবাদের জন্য স্বীকার করেন আসান বসুনিয়া একদিন এই কাহিনী, কিন্তু উনি যে এত রত্ন আর অর্থ পান তা বাদে। উনি বলে দিয়েছেন তবু জিন তাকে ঠিকই নিয়ে যেত। ওনার এক সময় এসে অর্থ সম্পদ আগের চেয়ে প্রচুর হয়। এর মাঝে সেই জিন জগতের আরো এক জিন, তবে বাচ্চা, আসে বসুনিয়ার বাড়িতে। কেউ বুঝে নাই যে সে জিন, শুধুমাত্র বসুনিয়ার বাড়ির মানুষজন ছাড়া। সেখান থেকে বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে করতে আর আরবি শিখতে শিখতে অনেক বড় হয়। বসুনিয়ার বন্ধু জিনটাও আসে, কিন্তু একে অপরের জিন পরিচিতি জানতে দেয় না বাইরের মানুষের কাছে। যদি বাইরের কেউ আসতেছে বুঝতে পারে সেই জিন অর্থাৎ সেই বন্ধু জিন, তাহলে গায়েব হয়ে যেত, সে গায়েব হয়ে চলে যেত। অন্য জিনটা লেখাপড়া শিখতে থাকেন ওখান থেকে খেয়ে আর ঘুমিয়ে। মানুষ জানতো সেও মানুষ। পাড়া প্রতিবেশীদের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের বাড়িতে যেত।
একদিন একজনের বাড়িতে যে এক মহিলা বা মেয়েকে বেপরদা হয়ে গোসল করতে দেখে ফেলেছে। পরবর্তীতে সেই জিন খুবই লজ্জা পায়, এতে এত পরিমাণ লজ্জা পায় যার কারণে সে চিরতরে তার জগতে ফিরে যায় এবং আর কখনো আসে নাই। যাওয়ার আগে আহসান বসুনিয়া তার বাড়ির মানুষদের সে কথাগুলো বলেছিল। এরপর বন্ধু জিনটাও কয়েকবার আসা যাওয়া করে একেবারেই চলে যায়। তারা চলে যায়, কিন্তু একটা ক্ষমতা দিয়ে যায় আহসান বসুনিয়াকে। লোকজন জানতো যে তার জিনদের জগতে যাওয়া আসা, এবং যদিও স্বীকার করে নাই তাদের কাছে অর্থ লাভের কথা, তবুও বুঝতে পারছে দ্রুত গতিতে তার অনেক বড় ধনী হওয়ার রহস্য। তাই কিছু লোকজন তার শত্রু হয় এবং মাঝে মধ্যে তাকে ঘিরে ফেলতো এবং বিভিন্ন জায়গায় বাধা দিত, তাকে আক্রমণ করার চেষ্টা করত, কিন্তু প্রতিবার বেঁচে যেত, কারণ ওই ক্ষমতা যেটা জিনের থেকে পেয়েছিলেন সেটা প্রয়োগ করে। যখন অমন পরিস্থিতি তৈরি হতো বা আগে বুঝে যেত, তারপর সে নিজেকে লোকদের মাঝে আড়াল করত, নিজেকে গায়েব করে ফেলতে পারত কিছু সময়ের জন্য। কেউ কেউ তাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল, কিন্তু আহসান বসুনিয়া তার ক্ষমতা বা জাদু প্রয়োগ করে তাদেরকে অসফল করত। আহসান বসুনিয়া মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত কারণে। জিনদের আর আশা হয় নাই, চলে যাওয়ার পর হয় নাই কোনো যোগাযোগ। রাসেল ভাই, এই ছিল ঘটনা। কতটা ভয়ঙ্কর বা কতটুকু ভয়ঙ্কর সেটা শ্রোতাদের মন্তব্য, কিন্তু খুবই অদ্ভুত, সেটা হয়তো কেউ না মেনে ছাড়বে না। আর বিয়ের ব্যাপারটা যদি মেলাতে পারেন তাহলে দারুণ, কিন্তু যদি না মেলাতে পারেন তাহলে রহস্য হয়ে থাক, আমি উদ্ঘাটন করে দেবো ইনশাআল্লাহ। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ভালোর সাথে থাকেন, সত্যের সাথে থাকেন, কারণ সত্যই ভালো আর ভালোরই জয় নিশ্চিত। রাসেল ভাই ও সকল শ্রোতাদের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আবার আমাকে পাবেন। এই ঘটনা আমি সংগ্রহ করেছি আমার নিজের নানি এবং তার ছোট ভাই অর্থাৎ নানার কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসিফ, পাটগ্রাম, হাতিবান্ধা, লালমনিরহাট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:09। আমি রাসেল আছি সাথে। বিশ্বকাপের এই মৌসুমে যেরকমভাবে আপনাদেরকে আমি মিস করেছি, কারণ অনেকেই খেলা দেখায়, মানে আমি নিজেও খেলা দেখেছি, এবং তার মাঝখানে অল্প একটু সময় বের করে আপনাদের সাথে কথা বলা, আপনাদের জন্য ঘটনা কালেক্ট করে নিয়ে আসা এবং আপনাদের সাথে ঘটনা বলা, সেটা বিরাট ব্যাপার ছিল। এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমরা নতুন বছরে কে কী প্রস্তুতি নিচ্ছি, আমাদের নতুন বছরের রেজুলেশন কি, নিউ ইয়ার রেজুলেশন কি, আপনারা কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন। আজকে তো 16 তারিখ থেকে 17 তারিখ হয়ে গেল, আর মাত্র 14 দিন পর, মানে 14 দিন রয়েছে আমাদের এই বছরটি 2022 সালে। আমাদের, আমি বলবো যে অর্জনের পাল্লাই ভারী হবে, কারণ 2022 সালেই আমরা পুরোপুরিভাবে কোভিড থেকে বের হয়ে এসে একটা নতুন স্বপ্নের সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি। আবার এই 2022 সালেই বিশ্ব মন্দা শুরু হয়েছে, কিন্তু 2022 সালেই আমাদেরকে এই বিশ্ব মন্দাই হয়তো আবার ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে, পাশাপাশি একসাথে হয়ে কাজ করার সুযোগ দিয়েছে। বাঙালিরা, যখন আমার কাছে মনে হয় যখন দুঃসময় আসে তখন সবাই এক হয়ে যায়। আমরা আসুন সবাই এক হই, আমরা আমাদের সামনের সময়গুলোকে একসাথে শক্ত হাতে মোকাবেলা করি। আমার মনে হয় তাহলেই আমাদের যে চাওয়া, দেশ নিয়ে আমাদের যে ভাবনা, সেখানে আমরা অনেকটাই সুনিশ্চিত হতে পারবো, আমাদের ভবিষ্যৎটাকে অনেক বেশি সুন্দর করতে পারবো। আমার কাছে মনে হয় যে
সামনের সময়গুলো শুধুমাত্রই আমাদের। আমরা আপনাদের ঘটনা চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাবেন বা লিখেও পাঠাবেন। আচ্ছা, না কমেন্ট কম এসছে, আই ডোন্ট নো ওয়াই, বাট কমেন্ট আমাদের সাথে মানে কি বলবো, যাই হোক। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে আছেন এবং দেখতে পাচ্ছি তুহিন আমাদের সাথে আছেন এবং তিনি উপজেলা হাতিবান্ধা থেকে শুনছেন আমাদেরকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আরও অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি নাহিন আল হাসান। আমার কাছে খুব ভয়ানক একটি কাহিনী আছে, কিভাবে পাঠাবো, লিখে নাকি ভয়েসে? আপনি যদি ভয়েস নিয়ে কনফিডেন্ট হন তাহলে আমি বলবো ভয়েসেই পাঠাতে। আমরা আসলে প্রচুর পরিমাণের অডিও ক্লিপ যাচ্ছি, এবং যদি বড় ঘটনা হয় তাহলে তো কোনো কথাই নেই। বড় ঘটনা সবাই পছন্দ করেন, এমন না যে আমি বড় ঘটনা পছন্দ করি বা ছোট ঘটনা অপছন্দ করি, এরকম কিছু না। সবাই পছন্দ করেন বলেই বলছি যে বড় ঘটনা যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে পাঠিয়ে দিন প্লিজ। একটা কোয়াইট প্লেসে বসে আপনি আপনার ফোনেই রেকর্ড করুন। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে এমডি সাইফুল ইসলাম। একটু আমি জিজ্ঞেস করলাম যে কোনো প্রস্তুতি নেই নতুন বছরের, প্রথম দিন পরীক্ষা। বাহ, সুন্দর। তার মানে প্রথম দিনই আপনার মানে কি বলবো যে এক্সাম মানে কি? আমরা সারা বছর পড়াশোনা করি বা কষ্ট করি কি জন্য? এক্সাম দেওয়ার জন্যই তো, নাকি? এটা কিন্তু খুব ভুল একটা ব্যাপার। আসলে আমরা পরীক্ষায় ভালো করার জন্যই পড়াশোনা করি বলেই আমরা আসলে পড়াশোনাকে এনজয় করি না। আমরা যদি মনে করি যে আমরা আসলে জানার জন্য পড়ছি, শেখার জন্য পড়ছি, তাহলে কিন্তু পড়াশোনা অনেক সুন্দর হতো। এই জন্য গল্পের বই আমাদের ভালো লাগে, এই জন্য উপন্যাস আমাদের ভালো লাগে, এই জন্য কবিতা আমাদের ভালো লাগে, যেগুলো নিয়ে পরীক্ষা দিতে বসতে হয় না। এবং আমি বলবো যে যেটাই পড়েন না কেন, আমি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলো পড়ার জন্য পড়েছি সেগুলো তখন আমার ভালো লাগে। যখন আবার নতুন করে জানতে ইচ্ছে করেছে ওই বিষয়গুলো নিয়ে, যখন পরীক্ষা দেওয়ার আর কোনো সম্ভাবনা নেই, যখন আবারও পড়তে বসেছি, তখন অনেক ভালো লেগেছে। ফিরে এসে আবারও যখন পরীক্ষা দেবার জন্য ওই টাইপের বিষয়গুলোতে গেছি, তখন সেটা আমার আর ভালো লাগেনি। সুতরাং পরীক্ষা মানেই হচ্ছে আমার কাছে মনে হয় ভয়ঙ্কর আতঙ্কর একটা কিছু, যে এখানে নাম্বার পেতে হবে, ভালো করার জন্য ট্রিক্স থাকতে হবে কিছু। সো আমি বলছি না যে পরীক্ষা খারাপ করতে হবে বা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, শক্তভাবে নেওয়া যাবে না। আমি বলছি যে পরীক্ষার প্রস্তুতি আরও বেশি ভালো হবে যদি আপনি শেখার জন্য পড়াটা করেন। যাই হোক, নতুন বছরের কথায় আবার কোন প্রসঙ্গে চলে আসছি তার চাইতে বরং ঘটনায় চলে যাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্লিজ 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 প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনেক কষ্ট করে আমরা আসলে আমাদের এই এপিসোডগুলো বানাই। সো আপনারা যদি সাথে থাকেন তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি রকমের আনন্দের হয়। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? booth.com with Russell. সালাম আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নুরুল হাসান, আমার বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট শহর। তো আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে আপনার এই যে booth.com শোটা কিছুদিন হলো যাবৎ শুনতে শুরু করেছি। খুব ভালো লাগে, গল্পগুলো সত্যি অসাধারণ হয় এবং সত্যতার অনেকটাই ছোঁয়া থাকে। তো আমিও আজকে একটা গল্প শেয়ার করব বলে ভাবলাম, তাই রেকর্ডিং করেই ফেললাম। তো এই গল্পটা তো আমার পক্ষে স্টুডিও যাওয়া সম্ভব, গিয়ে বলা সম্ভব নয়, সেটা বুঝতেই পারছেন। কারণটা কি? কারণ আমি এপারের, আপনি ওপারের। যাই হোক, তা গল্পটা বলি। গল্পটা মানে এটা গল্প বলা ঠিক গল্প ঠিক নয়, এটা একটা সত্য ঘটনা। এটা ঘটেছিল, আমার একজন ফুফাতো ভাই রয়েছে, তার নামটা আমি প্রাইভেসির কারণে নাই বললাম। ধরুন তার নাম কাজল। তো আমার ফুফাতো ভাই উনি।
ওনার নাম কাজল ভাই। তো এই গল্পটা মানে একটা কোনো নির্দিষ্ট ঘটনা দিয়ে হয়নি, মানে বছরের পর বছর ধরে চলেছে। তো এর ব্যাপারটা একটু ভালো করে বললে আপনারা বুঝতে পারবেন, তো সেটাই বলছি। তো সালটা তখন 1992-93 হবে। আমরা যেখানে থাকি, মানে আমাদের যেটা বাড়ি, সেই বাড়িটা কিন্তু তখন সেরকম ছিল না, মানে তখন অত বাড়ি ছিল না আর কি, বাড়িঘর মানে মাঠঘাট ছিল। আর সব থেকে বড় ব্যাপার যে আমাদের বাড়ির পিছনেই একটা মাদ্রাসা রয়েছে। তো মাদ্রাসাটা এখন খুব ভালো, মাদ্রাসার অবস্থা দেখে খুব ভালো মনে হয়। অনেক ছেলে পড়াশোনা করে, অনেক শিক্ষক এসছে, কিন্তু তখন সে মাদ্রাসা জাস্ট তৈরি হচ্ছে আর কি, মানে তৈরি হওয়ার মুখে, এত উন্নত ছিল না। তো তখনকারই সময় আমার আব্বু তখন এখানে যেখানে আমাদের বর্তমানে বাড়ি রয়েছে সেখানে একটা ছোট্ট রুম ছিল। আব্বু এক গ্রামে থাকতেন, এই আমরা যেখানে থাকি সেখান থেকে সেই শহর থেকে একটু কাছেই গ্রামটা, ওই গ্রাম থেকে আব্বু ব্যবসা করতে আসেন। তো ব্যবসা সূত্রে তিনি আসেন এবং তার সঙ্গে আমার এই ফুফাতো ভাই, তিনি তখন আমার বয়সে ছিলেন, তা তিনি তখন আসেন। তো ওনারা একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন। তো আরেকটা সমস্যা ওই সময় ছিল যে ওই সময় কিন্তু এখানে বাথরুম ছিল না। তো বাথরুম করার জন্য পিছনেই মাঠ ছিল, ওই মাদ্রাসার আশেপাশে তখন অনেক মাঠ ছিল, ঝোপঝাড় ছিল, বাড়িঘর কিছু ছিল না। তো সেখানে সবাই মানে রাত বিরাতে যদি বাথরুম লাগতো তাহলে বাথরুম করতে যেত। তো এরকম একটা সময় ঘটনা। তো আমার ওই উপাতো ভাই মানে কাজল ভাই তো প্রায়শই রাত বিরাতে যেতে হতো, বাথরুম করতে যেত। তো একটা সময় কি হয় যে একটা দিন ও কোনোদিন কিছু হতো না, তবে একটা দিন ওর রাত্রেবেলায় যায়। তো যেখানে ওই মাদ্রাসার পাশেই একটা মাঠ ছিল, সেখানে ও বাথরুমের কাজ সম্পূর্ণ করে। তারপর আসার পথে ও একটা মহিলাকে দেখতে পায়। সে মহিলাটা আর কি কালো চাদরে নিজেকে মুড়ে রেখেছিল। তখন রাত 1:30-2টা হবে। তো সেই মহিলাটা ওর সামনে দিয়ে হেঁটে চলে যায়, মানে মাঠ আছে, ধরো মাঠের পাশে রাস্তা আছে, রাস্তা মানে তখন এখন রাস্তা পাকা হয়েছে কিন্তু তখন রাস্তা পাকা ছিল না। তো ওই মহিলাটা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এবার যে মহিলাটাকে ও দেখলো সেই মহিলাটাকে ও চেনে আর কি, ব্যাপারটা বলি। এবার এখানে আমাদের এখানে এখনো এই মহিলাটা বেঁচে আছেন, এখন সেই মহিলাটা বুড়ি হয়ে গেছেন, তখন তার বয়স কম ছিল, তার নাম ছিল আকালি, ঠিক আছে। তো সে এখানে প্রায়শই যা আশা করতো, মানে পাড়ার মহিলা যাকে বলে হয় না, পাড়ার আপা, আকালি আপা বলে সবাই চিনত। তো আমার কাজল ভাইয়ের মনে হলো যে ওই আকালি আপাই রাত 1:30-2টা নাগাদ ওই রাস্তা দিয়ে, মানে শীতের টাইম ছিল, চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছে। তো সে এবার স্বাভাবিকভাবেই তার একটু চোখে পড়লো, কোথায় যায় দেখি। এবার সে দূর থেকে দেখলো যে সে এগিয়ে যাচ্ছে। এবার তখন কাজল ভাই কিন্তু তার পিছু করলো। এবার একটু পিছু করে যখন ওই যেটা মাদ্রাসা, ওই মাদ্রাসার একটা মানে ঢোকার একটা দরজা ছিল, ঠিক আছে, ওই দরজার সামনে গিয়ে আর দেখতে পেলো না, মানে দেখতে পায় না। এবার এলো, মানে আমার কাজল ভাই ওখানে এলো, তা কিন্তু ওই আকালি আপাকে আর দেখতে পেলো না। তো ও ভাবলো কি ব্যাপার, কোথায় গেল, একটু আশ্চর্য হয়েছিল। কিন্তু যখন ওই মাদ্রাসার ওই দরজার সামনে এলো তখন তো একটা বিকট শব্দ শুনতে পাই। মানে শব্দটা কিন্তু মানে বিকট শব্দ আর কি, মানে কি বলবো আর, মানে একটা মানে কোনো একটা বাচ্চাও কাঁদতে পারে, বা কোনো একটা কুকুরও ডাকতে পারে, বা একটা বিড়ালও ডাকতে পারে, মানে শব্দটা তিনটের মধ্যে তিনটেই হতে পারে আর কি, এরকম একটা শব্দ শুনতে পাই। কিন্তু ওই আকালি আপাকে আর দেখতে পাই না। তো কাজল ভাই আর কি করবে, তো সেখান থেকে চলে আসে, নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ওই যে শব্দটা শুনেছিল, ওই শব্দটা কিন্তু তার কানে বাজতো। প্রতিদিন রাত্রে যখন ঘুমাতো তখন শব্দটা কানে বাজতেই থাকতো। বাট ও আমার আব্বুকে বা আমার অন্য চাচাদেরকে বা আমার ফুপুকে কিছু বলেনি। এবার শব্দটা মোটামুটি 1 মাস মতোর কানে বেজেছিল। তারপরে 1 মাস পরে সে শব্দটা শুনতে পায় না, মিটে যায়। তো ওটা ওর মধ্যেও রেখে দেয়, আর কোনো রকম কিছু হয় না। তারপর কিন্তু আস্তে আস্তে দিন পেরিয়ে যায়।
তো বুঝতে পারছেন 1992-93 সালের ঘটনা। তারপর 2000 সালের দিকে আমার কাজল ভাইয়ের বিয়ের সম্বন্ধ আসে। বিয়েটা মোটামুটি পাকাপাকিও হয়ে যায়। তো তখন আমার কাজল ভাই ওই আমাদের যে বাড়ি ছিল সেই শহর থেকে নিজের বাড়িতে আসে। তো তখন তো বুঝতেই পারছেন, তখন অত যানবাহনের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটেই আল দিয়ে সবাই বাড়ি চলে যেত, মানে মাঠের আল দিয়ে আর কি, মাঠের পাশ দিয়ে যেত। তো এরকম একটা সময়ে রাতের দিক হবে, তখন রাত 12টা 12:30 বা 1টা হবে। তো আমার কাজল ভাই তখন বিয়ে হবে, মানে বিয়ে বাকি আছে, বিয়ের সব পাকাপাকি হয়ে গেছে, তার 1 সপ্তাহ বা 10 দিন আগে একদিন রাতে বাড়ি ফিরছে আর কি, মানে কোন একটা জায়গায় কাজে গিয়েছিল, তারপর বাড়ি ফিরছে। রাত ওই 12টা 12:30 1টা হবে। তার সঙ্গে কিছু মিষ্টি ছিল, মাছ ছিল, এসব ছিল। তো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় প্রচুর বাঁশঝাড় পাশে থাকে, মানে বাঁশঝাড় থাকে আর কি, তো দুপাশে বাঁশঝাড় প্রচুর আছে। তো যেতে যেতে হঠাৎ করে প্রচুর হাওয়া বয়। কাজল ভাই কিন্তু খুব সাহসী মানুষ ছিল, এটা বলা বাহুল্য, আর শারীরিক দিক থেকেও খুব ক্ষমতাশীল লোক আর কি, বিশাল মাসেল আর কি, বুঝতেই পারছেন। তো এবার অত কিছু মনে করে না, যে হাওয়া বইছে বউ, কোনো অসুবিধা নেই। নিয়ে যেতে যেতে কিন্তু একটু গিয়ে একটা বাঁশঝাড় পড়েছিল, মানে একদম মানে ভেঙে গেছে বাঁশঝাড়গুলো। তো হঠাৎ করে ওই বাঁশঝাড়গুলো কিন্তু সেট করে দাঁড়িয়ে যায়, একটু মানে যাচ্ছে আর বাঁশঝাড়গুলো দাঁড়িয়ে গেছে, মানে এমন করে বাঁশঝাড়গুলো দাঁড়ায় যে মনে হয় যেন মানে হঠাৎ মানে পড়ে যাওয়া বাঁশঝাড় কি করে দাঁড়াতে পারে রাসেল ভাই, আপনি চিন্তা করুন। কিন্তু ও স্পষ্ট দেখে যে বাঁশঝাড় দাঁড়িয়ে গেল, কত কিছু মনে করে না, ও চলে আসে। তো এইসব ব্যাপারও কিন্তু তারপরে কিছু ঘটে না, ও মোটামুটি ওইসব দেখেও কিছু মানে না দেখার ভান করে চলে আসে। বাড়ি পৌঁছে যায়, রীতিমতো সব কিছু ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক থাকে। বিয়ে হয়ে যায়। এবার আবার আরো এটা কত সালের ঘটনা গেল? 2000 সাল। এর কিন্তু 2-3 বছরের পরের ঘটনা, যে যখন আসল ঘটনাটা শুরু হয়, সেটা 2003 বা 4 সাল হবে, ঠিক আছে। তখন কিন্তু আসল ব্যাপারটা হয়। তা ব্যাপারটা কি করে হয়? তখন আমার জন্ম হয়ে গেছে, আমার বয়স তখন ধরুন 10-12 বছর হবে, ঠিক আছে। আমার মা আব্বু সবাই এখানে চলে এসেছি, তখন মোটামুটি সবই শহর একটু উন্নতির দিকে গেছে। আর আমার ওই কাজল ভাই তখন গ্রামেই থাকে, বিবাহিত জীবন পালন করছে, সব ঠিকঠাক। এইরকম একটা দিন, ঠিক ওই দুপুর সকাল 10টা-11টার দিকে গ্রামে, আপনি এটা জানবেন হয়তো আসল ভাই, যে গ্রামে প্রচুর সব সাপ খেলা দেখানোর জন্য অনেক লোক আসে। তারা কিন্তু মানে কি বলবো, ছদ্মবেশী জ্যোতিষ টাইপের হয়, তান্ত্রিক টাইপের হয়, অনেক কিছু বলতে পারে। এটা কিন্তু হয়, আগে হতো, এখন জানি না এদের সংখ্যা আছে কিনা, কিন্তু আগে হতো। তো এরকম সাপের খেলা দেখানোর জন্য কিন্তু একটা দল এসেছিল ওই গ্রামটার নাম বলে রাখি বড়তুরি গ্রাম, এটা আপনারা চিনবেন না। তো ওই গ্রামে এসেছিল। তো আমার এই কাজল ভাইয়ের কিন্তু বরাবর এই সাপ দেখা, সাপ ধরা, এসব দেখতে খুব আগ্রহ। তো চলে যায় সকাল সকাল দেখতে চলে যায়। এবার সাপ দেখানো, সাপ ধরা হয়ে যাওয়ার পর ওই দলটা সবের কাছ থেকে নেয়, মানে ওই যে বলে না পারিশ্রমিক, যে যা পারেন দিন, এরকম নিতে থাকে। তো যখন এই যখন ওই কাজলদার সময় আসে, ঠিক আছে, তো কাজলদার সময়ে তো ওই বেদের দলের মধ্যে একজন থাকে, সে বলে তোমাকে একটা জিনিস বলবো, তুমি এটা মানবে? তো কাজলদা একটু অবাক হয়, বলে কি বলবে, কি বলছেন বলেন। তো বলে কি, তোমার মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসটা ভালোও বটে আবার খারাপও বটে। তো কাজলদা একটু অবাক হয়, কি জিনিস? বলে না, আমি কিছু বলবো না, তবে তুমি নিজেই তার পরিচয় পাবে, তা তোমাকে একটা জিনিস করতে হবে। তো কাজলদা বলে কি করতে হবে? তা বলে ওই আপনার ওই বেদের দলের মধ্যে একজন বলে যে তুমি আজ ঠিক সন্ধ্যাবেলায় ঈশান কোণ যেটা একটা মেপে নেবে, ঈশান কোণে গিয়ে 3টে ধূপবাতি, আরো সব কি সব সামগ্রী বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না আসল ভাই এখন এই মুহূর্তে। তো এইগুলো আর একটা কি মন্ত্র বলে দিয়েছিল, এইটা 3 বার উচ্চারণ করবে, তাহলেই বুঝতে পারবে যে কি জিনিস তোমার মধ্যে আছে, সেটা তোমার বেরিয়ে পড়বে। তো এটা বলে কিন্তু ওরা চলে যায়। তো
তো আমার কাজল ভাই এবার ভাবে কি, তাই তো কি জিনিস ওর মাথায় ঢুকতে থাকে। এবার যতই হোক মানুষের আগ্রহ, মানুষের একটা কৌতূহল, এটা তো আর মানে দমন করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবে ও কিন্তু ঠিক ওই বেদের কথা অনুযায়ী ঠিক সন্ধ্যাবেলায় ঈশান করে গিয়ে 3-4টে ধূপবাতি দিয়ে আর যা সব বলেছিল সেগুলো করে ও কিন্তু 3বার মন্ত্রটা পাঠ করে। তো এই যে রাসেল ভাই ও পাঠ করলো, ঠিক আছে, তারপর কিন্তু ওর মধ্যে একটা বিকৃত বিহেভিয়ার শুরু হয়ে গেল। মানে ও আর আমরা যে কাজল ভাইকে জানতাম মাটির মানুষ, মানে একদমই ভালো মানুষ, সেটা কিন্তু নাই। ও পুরোপুরি চেঞ্জ, একদম এমনই চেঞ্জ হলো, মানে ঘরে থাকলে মনে হতো কি মানে আমার ফুপুদের অবস্থা, ফুপাদের অবস্থা, এমনকি আমার আর একজন ভাই, আমার ওই কাজলদার যে বড় ভাই ছিল, তার অবস্থা এমন হয়েছিল যে ওকে তারা ভয় খেত, সবসময় চোখ লাল হয়ে থাকতো, 5-6 জনের ভাত একাই খেত, সবাইকে তেড়ে মারতে যেত, নিজের মনে চুপচুপ গুনগুন করে কথা বলতো, মানে গুনগুন করে কথা বলতো, মানে এমন অবস্থা গেছে, এমন একটা অবস্থা গেছে যে একদিন ঘরের মধ্যে কেউ ছিল না, ঠিক আছে, কেউ ছিল না। তো আমার ফুপু এসে দেখছে যে আমার ওই কাজল ভাই মানে একটা রুমের মধ্যে চুপচাপ মাথা নিচু করে গুনগুন করে কি বকছে। এবার আমার ফুপু বলেছে, কি হলো রে, এদিকে তাকা, কি হয়েছে তোর, কি হয়েছে তোর, বলেছে। তো চোখ লাল আর অকথ্য ভাষায় গালাগালি আমার ফুপুকে, মানে অকথ্য ভাষায় গালাগালি, মানে যে কথাগুলো বলছে সেটা কিন্তু কাজল ভাই বলেন, অন্য কেউ বলছে, এটা কিন্তু সবাই স্পষ্ট বুঝতে পারছে। এবার খুব চিন্তার বিষয়, কি হবে না হবে, মানে রাত্রেবেলায় যদি ঘুমাতো, রাত্রেবেলায় ঘুমাতো আর রুম থেকে একটা শব্দ হতো যে আপনার কাজল ভাই বেরিয়ে এলো। এবার কোথায় বেরোলো কোনো পাত্তা নাই, রাত 2-3টার দিকে চোখ লাল করে আবার চলে আসতো, মানে এমন সব বিহেভিয়ার করতো যেটা পুরোপুরি মানে কি বলবো, অলৌকিক টাইপের বিহেভিয়ার, মানে কোনো রকম কোনো প্রাকৃতিক চিহ্ন ছিল না। এবার স্বাভাবিকভাবে আমার ফ্যামিলি খুব উদ্বিগ্ন হয়ে পড়ে, আমার আব্বুর কাছে খবর যায়। এবার আব্বু স্বাভাবিকভাবে একটু বুঝতে পারছেন ওইসবের বিরোধী ছিল আর কি, এই ভূত প্রেত মানত না, ঠিক আছে। তো আমার আব্বু সাজেশন দেয় যে পাগলে আপনার ওই সাইকোলজিক্যাল যদি কিছু প্রবলেম হয়ে থাকে সেটা দেখাতে হবে। কিন্তু সাইকোলজিক্যাল কোনো প্রবলেমেও কিন্তু কোনো সমাধান হলো না, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। অদ্ভুত ব্যাপার, ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হচ্ছে পুরোপুরি ঠিক, ডাক্তার মানে সাইকোলজিক্যাল যে ডাক্তার, সে ডাক্তার বলছে এর মধ্যে কোনো রকম কোনো সমস্যাই নাই, পুরোপুরি ঠিক, কিন্তু বাড়িতে এসে সব অদ্ভুত রকম বিহেভিয়ার করছে, মানে দুরকম সত্তা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো। এই অবস্থায় আমার ফুপা এবার কি করবেন, তো কিছু হুজুরকে দেখানো হলো। সে হুজুর কি যখনই মানে হুজুররা এমনই যে যদি একবার বাড়ির মধ্যে পা রাখতো, মানে ধরুন আমাদের মাটির বাড়ি, তো ওই কাজল ভাইদের মাটির বাড়ি ছিল, তো মাটির বাড়ির ধরুন একদম শেষ ঘরে আমার কাজল ভাই রয়েছে। যদি কোনো হুজুর শুধুমাত্র ওই ঘরের চৌখাটে পা রাখতো, মানে জাস্ট এন্ট্রি হওয়ার পরটায় একটা পা রাখতো, তাহলে কিন্তু ছুটে ও বেরিয়ে চলে আসতো। ও কি করেছে জানতো কে জানে, কেউ তোকে বলতেও না। আর সবসময় শুধু যখন মানে কি করতো, মানে ম্যাক্সিমাম টাইম শুধুমাত্র মুখ নিচু করে বিড়বিড় করে মুখে কি বলতো, ঠিক আছে, এই একটা সমস্যা। আর যখন বিড়বিড় করে বলতো না, তখন অকথ্য ভাষায় গালাগালি করতো, বেশি পরিমাণে খেত, কাউকে মারতে যেত, মানে একদম তটরস্থ অবস্থা, এরকম অবস্থা। তো 3-4টা হুজুর দেখবে কি, সে হুজুরকে সে ছুটে যেত, আর হুজুররা তাকে দেখো কিন্তু পালিয়ে যেত। এ মোটামুটি রাসেল ভাই মোটামুটি 6 থেকে 7 মাস এমনি ব্যাপার চলেছিল। এর মধ্যে এক তান্ত্রিকও আসে। এই তান্ত্রিকের তো এক মানে মানে অদ্ভুত ব্যাপার ঘটে তান্ত্রিকের সঙ্গে। সে তান্ত্রিক আসে, এবার তান্ত্রিক কিন্তু বাইরে থেকেই যা করার করবো বলে, কিন্তু ওই সময় কি হয়েছিল যে ওই কাজল ভাই ওই সময় কিন্তু ওই আমাদের যে তো ওই গ্রামের বাড়ির যে হয় না উঠোন, হয় না উঠোনে কিন্তু বসেছিল, নিয়ে নিজের মনে বিড়বিড় করছিল। এবার তান্ত্রিক কিন্তু বাইরেই আসে। ওই তান্ত্রিক যখনই সামনে এসে দাঁড়ায় তখনই কিন্তু শান্তদা বলে ফেলছি,
শান্তদা আসলে ওনার বড় ভাইয়ের নাম, ঠিক আছে, কিন্তু সেই জন্য বলে ফেলছি, এটা কিন্তু ওনার বড় ভাই, কিন্তু আমি ওনার নামটা আমি প্রাইভেসি রাখতে চাই, এই জন্য বার বলে ফেলছি। তো কি হলো, যখন ওই তান্ত্রিক, ওই ওঝা সামনে এসে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে কাজল ভাই একদম মুখ তুলে একদম এমন পিছনের পিছনে ছুটতে লাগলো যে ও তো নিচে প্রথমে পড়েই গেল, তারপর ওকে মেরে ফেলে আর কি। 4-5 জন লোক মিলে ওকে ধরেছে, কিন্তু পারছে না। শেষমেশ ওঝা ছুটতে লেগেছে। তো শান্ত ভাইয়ের মধ্যে, কাজল ভাইয়ের মধ্যে এমন শক্তি চলে এসছে যে সবাইকে ফেলে ও তার পিছনে ছুটছে। মোটামুটি 3-4টে বড় বড় মাঠ, গ্রামে হয়তো 3-4টে বড় বড় মাঠ পার করিয়েছিল ওই ওঝাকে আমার কাজল ভাই। মানে এত অমানুষিক শক্তি ওর মধ্যে চলে এসেছিল। তো এরকম ঘটনা পর্যন্ত ঘটেছিল। এরকম ঘটনা ঘটার পর যখন রাসেল ভাই আর কোনো উপায় পাওয়া গেল না, তখন আমার এক বড় ফুপু ছিলেন, তো উনি কলকাতায় থাকতেন। তো উনি কিন্তু একটা খোঁজ দেন একজন ভালো হুজুরের। তা হুজুরটা সত্যি খুব ভালো, তার প্রমাণ পাওয়া গেছিল এইভাবেই যে সুতসাল বলে একটা জায়গা রয়েছে আমাদের এখানে, সুতসাল, তো ওখানে উনি থাকতেন। তো উনি কিন্তু ওনাকে প্রথমে এই ব্যাপারটা শোনানো হয়েছিল যে এমনি ঘটনা। তো এই ঘটনা শোনার পরে কিন্তু উনি বলেছিলেন যে আমি ওখানে যাব না, ওকে আমার কাছে নিয়ে আসতে হবে। তো ওনাকে সব বলা হয়েছিল যে ওনাকে তো আমরা নিয়ে আসবো, কিন্তু ও তো মানে কি বলবো, কেউ যদি ওই ঘরের চোখ হাটে পা রাখছে তাহলে তাগি তো মানে একদম পার করে দিচ্ছে 2-3টে মাঠ, তোকে নিয়ে আসবো কি করে। তখন কিন্তু ওই হুজুর সাহেব একটা তাবিজের মতো দেয়। তো বলে কি এই তাবিজটা ওকে পড়াতে হবে, আর একটা পানি পড়া টাইপের কিছু দেয়, আর বলছে যখন তাবিজটা পড়াবেন তার আগে পানি পড়াটা দেবেন, যদি পানি পড়াটা তার উপর না ফেলেন তাহলে কিন্তু তাবিজটার উপরে একটা আঘাত করবে, এরকম একটা ব্যাপার বলেছিল। তো স্বাভাবিকভাবেই ফুপু বললো কি তোকে তো মানে টাচ করাই মুশকিল, টাচ করলে তো অকথ্য ভাষায় গালাগালি বা মারতে যাওয়া এরকম ব্যাপার স্যাপারও করছে, তাহলে কি করে আমরা এটা করব। তো ওই হুজুর বলেছিল যে যখন এই কাজল ভাই যখন মাথা নিচু করে ওই বিড়বিড় করবে, তখন ওই পানি পড়াটা 2জন থাকবেন, পানি পড়াটা ওর কপালের দিকে ছুড়বেন, যেন কপালে এবং মাথায় লাগে, এবং কপালে আর মাথায় যখনই লাগবে ওই পানি পড়াটা, তখন সঙ্গে সঙ্গে একজন ওনার হাত ধরে ওই তাবিজটা ঠিক বাঁ হাতের এই আপনার বেঁধে দেবেন, বাঁ হাতে মানে বাঁ হাতের উপরে বেঁধে দেবেন আর কি বলেন, ওই হাতের উপরটাই বেঁধে দেবেন এরকম। তো সে ওয়াইজ করা হয়। তো 4-5 জন লোককে আপনার গ্রামের হেরে নিয়ে আসে আমার ফুপুরা, নিয়ে ওটা কিন্তু করে ফেলে, ছটপট করে, কিন্তু অতটা কোনো এফেক্ট হয়নি। মানে কি জানি কেন সেই মুহূর্তে, অন্য সময় তো সব বুঝে ফেলে, বা এই সময় কিছু বুঝতে পারেন না কি ব্যাপার, কি জানি কিছু হয়নি, মানে পানি পড়া দিয়ে বেঁধে ফেলে। এবং তারপরে কিন্তু জ্ঞান চলে যায় আর কি, মানে শান্তভাবে কিন্তু জ্ঞান চলে যায়। এবার জ্ঞান চলে গেলেও যখন জ্ঞান ফিরে, তখন কিন্তু ওই অমানসিক সত্যি কিছু ব্যাপার থাকে না, মানে বিড়বিড় করে, কিন্তু কেউ এলে কিছু বলে না, বিড়বিড়টা করে, চোখটা লাল থাকে। বাট যদি কেউ আসে, যদি কেউ কিছু দেখতে আসে, কিন্তু ওই অকথ্য ভাষায় গালাগালি বা অমানসিক শক্তির পরিচয় কিন্তু আর ঘটে না। এই দুটো জিনিস কিন্তু চেঞ্জ হয়। তখন ওই হুজুরকে, সুতসালের হুজুরকে, তো আমার ফুপুরা খবর দেয়। তখন ওই ফুপু বলেন, ওই হুজুর বলেন যে এবার তোমরা ওকে আমার কাছে নিয়ে এসো। তো কাজল ভাইকে ফুপুরা এবং গ্রামের কয়েকজন মিলে ওই হুজুরের কাছে নিয়ে আসে। তো সেখানে এক বিচিত্র ঘটনা ঘটে রাসেল ভাই। ঘটনাটা এরকম যে যখন মানে হুজুরের একটা বড় একটা হলঘর, তো হলঘরে হুজুর একটা সিংহাসনের উপরে বসে আছেন, এরকম ঘর, মানে এটা পুরোপুরি শোনা আর কি আমার আব্বুর মুখে এবং আমার ফুপুর মুখে, কারণ ফুপু ওই সময় উপস্থিত ছিলেন। তো মাঝখানে কাজল ভাইকে রাখতে বলা হয়। তো কাজল ভাই যান, ওইখানে বসে যান এবং বিড়বিড় করেন, চোখ নিচু করে বিড়বিড় করেন। তখন ওই হুজুর কাজল ভাইকে বলেন আমার দিকে তাকা।
এই একটা কথা বলেন। যখন এই কথাটা উনি বলেন তখন কিন্তু ওই মানে কাজল ভাইয়ের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ হয় না, চুপচাপ থাকে। তারপর উনি একটা চাবুক বের করেন, ওই হুজুর চাবুকটা একবার চালিয়ে সামনের দিকে বলেন আমার দিকে তাকা। এবার কিন্তু কাজল ভাই নাকি হুজুরের দিকে তাকান, চোখ কিন্তু লাল লাল। নিয়ে হুজুর জিজ্ঞেস করেন, তোরা কে, কেন এই ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তখন কিন্তু একজন কে বলে ওঠে, মানে গলাটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় নাকি, গলা চেঞ্জ করে একজন বলে, একটা গলায় বলে কি আমি তোর কোনো ক্ষতি করছি না, আমাকে কেন তোমরা ডিস্টার্ব করছো? আমি তো বেশ এর মধ্যে ছিলাম, আমি তো বেশ লুকায়িত অবস্থায় ছিলাম, আমাকে কেউ কিছু বলছিল না, কিন্তু কোন বেদে এসে আমাকে উঠিয়ে দিল, জাগ্রত করে দিল, এবার তোমার ফল বুঝো। তখন এই হুজুর বলেন যে তাই বললে হবে, তোকে তো যেতে হবে, আর তোর বাড়ি কোথায়, তোর পরিচয় কি, এরকম করে জিজ্ঞেস করে। সে কিন্তু বলে যে আমার পরিচয় হচ্ছে, পরিচয়টা আমি নামটা বলছি না কারণ জানি না, বলতে হয় না, এরকম ব্যাপার বটে আর কি, এরকম করে এই করার নাম করে লাভ নাই। তো বলে ধরুন একটা নাম বলে ABCD, ঠিক আছে। আর আমাকে একে খুব ভালো লেগেছিল যখন মানে আমাদের যে পুরনো বাড়ি ছিল 1992-93 সালের ঘটনা, যখন সে ওখানে গিয়েছিল তখন আমি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তো ও আমার পিছন আসে, ও আমার প্রতি অ্যাট্রাক্ট হয়, এই জন্য কিন্তু আমি ওর মধ্যে আসি। মানে বুঝতে পারলাম রাসেল ভাই, 1992-93 সালের ঘটনা এটা, যখন সে আকালি আপন নাম করে পিছনে গেছিল তখন কিন্তু এ ধরেছিল। তো আমি একজন জিন, আর আমি একজন মুসলিম জিন, এটাও বলে। তখন হুজুর আর কিছু বলে না, হুজুর আরেকবার চাবুককে চালিয়ে বলে আর তুই কে, তাই বলে। তখন সবে অবাক হয়ে যায়, তুই কে মানে একজন তো বুঝতে পারে গেল। তো ও বলে কি আমিও তো এখানে, আবার একটা গলা ওর ভেতর থেকে বেরিয়ে আসে, কাজল ভাইয়ের ভিতর থেকে। মানে গলা মানে কি, মানে গলাটা মানে জাস্ট কি বলবো, মানে কথাগুলো স্পষ্ট হচ্ছে না, অস্পষ্ট টাইপের, কিন্তু কথা সবাই বুঝতে পারছে। তো সে বলে যে আমিও কিন্তু এর কোনো ক্ষতি করিনি, আমিও কিন্তু ছিলাম, এ নিজের ক্ষতি রেখেছে, আমি কিন্তু এর কোনো ক্ষতি করতাম না, এবার তোমরা ফল বোঝো। তো ওকেও পরিচয় জানতে চাই। তা ও কিন্তু বলে কি বিয়ের 10 দিন আগে ও মিষ্টি মাছ সব ভালো মন্দ নিয়ে বাঁশঝাড়ে আমার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। এবার আমি ওকে সাইনও দিয়েছিলাম যে বাঁশঝাড়টা উপরে উঠেছিল, এরকম সাইনও দিয়েছিলাম যে মিষ্টি মাছ এগুলো ফেলে দে, কিন্তু তা কিন্তু কিছুই ফেললো না, ও কিন্তু আমাকে পরোয়া না করেই কিন্তু চলে গেল। তাহলে আপনি বলেন যে একে কি ছাড়া যায়? আর এই 10 দিন পর বিয়ে। তো এই ঘটনা দুটো বেরিয়ে আসে। তখন হুজুর আমার ফুপুদেরকে বলে, দেখেন এবারও বিচিত্র ঘটনা, আপনার ছেলেকে দুটো জিনে ধরেছে, একটা মুসলমান জিন, একটা হিন্দু জিন। এবার দেখুন রাসেল ভাই, এই ঘটনা কিন্তু ওই সুৎসালের যিনি হুজুর তিনি ফুপুদেরকে বলেছিল। আমি তো এর আগে থেকে কখনোই জানতাম না যে হিন্দু বলে কোনো জিন হয়, হিন্দুদের জিন হয়। এবার জানি না কি ব্যাপার, তো বাকিটা আমি বলি শুনুন। তো তারপরে কি হয়, এই যে এবার তো ফুপু তখন হুজুরকে বলেন যে এর কিছু ব্যবস্থা করুন, একমাত্র ছেলে যদি এমনি করে হয় তাহলে কি করে হবে। তা তখন বলেন, ওই হুজুর বলেন ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু এটা টেম্পোরারি ব্যবস্থা, পার্মানেন্ট কিছু হবে না। তো ফুপু বলেন কি টেম্পোরারি যা হোক, তা আপনারা চিন্তা করেন, ওই বলেন হুজুরও বলেন যে আপনারা চিন্তা করেন যে এটাকে আপনারা টেম্পোরারি ব্যবস্থা হিসেবে নেবেন না কি করবেন। তো ফুপুরা সবাই গ্রামের লোকটা চিন্তা ভাবনা করে, বলে কি টেম্পোরারি ব্যবস্থাই আপাতত করা হোক, কারণ মানুষটাকে তো একটা আসল রূপে ফিরিয়ে আনতে হবে, অমানসিক অত্যাচার অকথ্য কারাগুলি তার সহ্য করা যায় না। তো এই সময় তো কাজলদাকে নিয়ে আবার আমরা ওরা চলে যাই। তো আর একটা দিন সময় উনি দেন ওই হুজুর, এই দিন আসতে, ওই দিন মানে বলেন ওই ঝাড়ফুঁক করা হবে
তাড়ানো হবে আর কি, যা কিছু বলা হবে। তো সেই দিন কিন্তু ওরা আবার নিয়ে আসে। কিন্তু এটা একটা হয়েছিল যে এই তাবিজটা থাকার ফলে কিন্তু ওই যে বিড়বিড় করে চুপচাপ বলতো, চোখ লাল থাকতো, কিন্তু কোনো অকথ্য অত্যাচার বা গালাগালি কিছু কিন্তু করতো না। এটা কিন্তু পুরোপুরি চলে গিয়েছিল। তো এবার হুজুরের কাছে আসে। তো এবার যেদিন আসে সেদিন হুজুর কিন্তু চাবুকের সঙ্গে আর একটা পানির মতো কিছু একটা জিনিস সঙ্গে রাখে, নিয়ে 3-4 জন হুজুরের বান্দা থাকেন বা সাগরেদ বলতে পারেন, তারা কিন্তু কাজল ভাইকে ধরে দুদিক থেকে। এবার দুদিক থেকে কাজল ভাইকে ধরে ওই পানিটা কিন্তু মানে কাজল ভাইয়ের মুখটা উপর দিকে তুলেন হুজুর। কাজল ভাই কিন্তু চোখ বন্ধ ছিল, নিয়ে পানিটা কিন্তু ওর মাথায় লাগিয়ে দেন, আর চাবুক দিয়ে কিন্তু মাথায় মানে পিছনে 2 বাড়ি মারেন। তো এইটা করা মাত্র, কি বলবো রাসেল ভাই, এইটা করা মাত্র ওই আপনার এই যে কাজল ভাই, হ্যাঁ, কি অমানসিক চিৎকার শুরু করেন, কি বলবো, চিৎকার শুরু করেন। আর মানে 4 জন আটকাতে পারে না, 4 জন আটকাতে পারে না। আর 4 জন সাকরেদ সেই মানে কি বলবো খুব মাসেলওয়ালা, তা ধরে রেখেছে, আটকাতে পারে না, এত চিল্লাচিল্লি করছে। আর হুজুর বলছে তুই বেরিয়ে যা বলছে, আর সেই মানে গলা কে আমি বেরোবো না বেরোবো না বেরোবো না এরকম বলছে। তো এইরকম মানে ব্যাপার হতে হতে মানে খুব কনফিডেন্স চলছে, এদিকে পানি ফেলছে, এদিকে চাবুক দিয়ে মারছে, বেরোবো না। তখন ওই আপনার যে মুসলিম জিনটা ছিল তার সঙ্গে ওই হুজুরের একটা হয়, চুক্তি হয় যে আমি এখন বেরিয়ে যাব, যতদিন পর্যন্ত এই তাবিজটা ওর কাছে থাকবে ততদিন পর্যন্ত আমি আসবো না, ঠিক আছে? কিন্তু যদি কোনোদিন এই তাবিজ ও খুলে ফেলে তাহলে কিন্তু সেদিন আমি আবার শরীরে প্রবেশ করব। এইরকম চুক্তি ওই মুসলিম জিনটা হুজুরের সামনে রেখে দেয়। তো হুজুর তখন ফুফুদের দিকে তাকায়, কি আপনারা রাজি? কারণ যেহেতু হুজুর প্রথমে ফুফুদেরকে বলেছিল যে টেম্পোরারি সলিউশন হবে, পার্মানেন্ট হবে না, তাই ফুফুরা বলেন রাজি। তো তখন আপনার ওই হুজুর বলে কি রাজি। তো তারপর আর কিচ্ছু হয় না, তারপরে জাস্ট ওই মুহূর্তেই যখনই রাজি বলে তখনই কিন্তু কাজল ভাই মাটিতে লুটিয়ে পড়ে। তো তখন হুজুর বলেন যে একটা বালা গেল, আরেকজন এখনো আছে। তো হঠাৎ করে মানে কি বলবো, শুধুমাত্র কিচ্ছু না, মানে ওই হুজুর, জানি না হুজুর কতটা মানে পাওয়ারফুল ছিলেন, শুধুমাত্র চোখের দিকে তাকিয়ে শুধু ভুরু উঠিয়েছেন, মানে বলে না, আমরা বলি না কি কেমন আছো, চোখ তুলে বলি না, সেই রকম করে শুধুমাত্র কাজল ভাইয়ের দিকে তাকিয়ে চোখ তুলেছেন। আর তোলা মাত্র কাজল ভাই ওই 4 জন সাকরেদকে ঠেলে ফেলে একদম দরজা দিয়ে ছুটতে স্টার্ট করেছে, রাস্তার মধ্যে ছুটছে, মানে সে কি বিশাল কাণ্ড, রাস্তার মধ্যে ছুটছে কাজল ভাই আর সবাই পিছনে ছুটছে। আর এদিকে হুজুর বলছে ওকে ধরতে হবে, তাই বলছে। সব সাকরেদরা ছুটছে, আমার ফুপু ছুটছে, সমস্ত গ্রামের লোকজন কিন্তু ছুটেই যাচ্ছে। মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার ছোটার পর রাসেল ভাই, শান্ত ভাই কিন্তু অজ্ঞান হয়ে যায়। তো 1.5-2 কিলোমিটার ছোটার পর অজ্ঞান হয়ে যায়, মানে মানুষ ভাবতেই পারে না 1.5-2 কিলোমিটার সে কন্টিনিউয়াসলি একটা লোক ছুটে গেছে। তারপর কিন্তু সবাই মিলে আমার ওই গ্রামের লোকজন ওই সাকরেদরা নিয়ে আবার ধরে নিয়ে এসে হুজুরের সামনে হাজির করে। হুজুর পানি পড়া ফেলেন, চাবুক মারেন, কিন্তু আর কোনো রকম রিয়াকশন হয় না। তখন ওই হুজুর ফুফাকে বলেন ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, ওই হিন্দু জিনের কাছ থেকে আপনার ছেলে রেহাই পেয়েছে। হিন্দু জিনটা একটু ভয় ছিল, সে মুসলিম জিনের এরকম কাণ্ড দেখে টিকতে পারেনি, শুধুমাত্র আমার চোখের ইশারাতে সে চলে গেছে। কিন্তু এই যে মুসলিম জিন, কিন্তু ওই হুজুর বলে দেন যে এই যে মুসলিম জিন সে কিন্তু খুব জেদি টাইপের, ও কিন্তু আবার যে কোনো সময় শান্ত ভাইয়ের দেহে আসতে পারে, কাজল ভাইয়ের দেহে আসতে পারে, ঠিক আছে? তো এই তাবিজ কিন্তু খোলা যাবে না। তারপর আজকে 2022 হতে চললো। আপনাকে বলে রাখি যে কাজল ভাই এখন ভালো আছেন, তার 2টো বাচ্চাও হয়েছে, তিনি এখন ভালো আছেন। তাবিজ কিন্তু তিনি খোলেন না।
আমরা মাঝে মাঝে মজা করি, কাজল ভাই তাবিজটা খুলে দেয়, কিন্তু ফুফু খুব স্ট্রিক্ট থাকেন। ফুফু বলেন না, আমি আবার সংসারে অশান্তি চাই না। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। এটা পুরোপুরি সত্য ঘটনা, এটা আমার ফুপুর মুখে শোনা, আব্বুর মুখেও শোনা। তো আশা করি গল্পটা যদি ভালো লাগে আপনি পাবলিশ করবেন। এছাড়াও আমাদের ফ্যামিলিতে আর 2-3টা ঘটনা রয়েছে, একদম সত্যি ঘটনা। তো যদি ইন্সপিরেশন পাই, ইন্সপায়ার্ড হই, যে তাহলে অবশ্যই আমি বাকিগুলো পাবলিশ করব। সালাম আলাইকুম, ভালো থাকবেন, খুদা হাফিজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।